হ্যালো ভিউয়ার্স, আমি শান্তনু স্যার চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওতে আমি আলোচনা করব যে আপনি স্ক্রিনে যে সার্টিফিকেটটা দেখতে পাচ্ছেন, এই সার্টিফিকেটটা কেমন করে ফিল আপ করতে হবে। যদি আপনি জানেন না সার্টিফিকেটটা কী, তার মানে নিশ্চয়ই আপনি আমার আগের ভিডিওগুলো দেখেননি। আমি একটু ইন্ট্রোডাকশন দিয়ে দিই। জওহর নবোদয় বিদ্যালয়ে 2024-25 সেশনে ক্লাস 6-এ ভর্তির ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। তার বিজ্ঞপ্তিও জারি হয়ে গেছে। বিজ্ঞপ্তি জারি হয়েছিল, আমার কাছে পৌঁছেছিল 17ই জুন এবং ফর্ম ফিল আপ স্টার্ট হয়েছে 19শে জুন। আজকে 20 জুন আমি ভিডিওটা রেকর্ড করছি। তো যদি আপনি প্রসপেক্টাসটা এখনো দেখেননি, তাহলে আপনার প্রথম কাজ হচ্ছে এই প্রসপেক্টাসটা দেখা। এটা হলো প্রসপেক্টাস, ঠিক আছে। প্রথম হলো আপনার কাজ হচ্ছে এই প্রসপেক্টাসটা দেখা, এবং এই প্রসপেক্টাসের উপরে পুরো একটা ডিটেল ভিডিও বানানো আছে। যদি আমার সেই ভিডিওটা এখনো দেখেননি, তাহলে আমার ইউটিউব চ্যানেলে গিয়ে আগে ওই ভিডিওটা দেখুন। আগে আপনার প্রসপেক্টাস জানা উচিত, বিজ্ঞপ্তিতে কি লেখা আছে ওটা জানা উচিত। আপনি স্কুলের ব্যাপারে না জেনে ফর্ম ফিল আপ করতে আসলে আপনি বিপদে পড়বেন। আপনি হয়তো অনেক কিছু জানতে পারবেন না, ফর্ম ফিল আপ করে দিয়ে তারপর আমি ভাববেন যে এটা তো আমি জানতাম না। তো সেই কারণে আগে আপনার বিজ্ঞপ্তিটা পড়ে নেওয়া উচিত। এটার উপরে ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। আপনি আমার উপরে আই সেকশনে দেখুন, একটা লিঙ্ক দেখা যাচ্ছে, ওইখানে গিয়ে দেখতে পারেন, বা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, বা আমার ইউটিউব চ্যানেলে তো রয়েছেই, ঠিক আছে। তো আগে প্রসপেক্টাস দেখবেন। দ্বিতীয় কাজ আপনার যেটা হবে সেটা হচ্ছে ফর্ম ফিল আপ যে শুরু হয়ে গেছে, কোন ওয়েবসাইটে হচ্ছে, কিভাবে হচ্ছে এবং কি কি লাগছে, কি কি ডকুমেন্টস লাগছে ফর্ম ফিল আপ করার সময়। তো সেইগুলো আপনাকে জানতে হবে। যদি আপনি সেই জিনিসগুলো জানেননি, তো আগে সেইগুলো জেনে নিন। সেইটার উপরেও আমার ভিডিও বানানো হয়ে গেছে। আমার ইউটিউব চ্যানেলে যান, সেখানে জওহর নবোদয় বিদ্যালয়ে ফর্ম ফিল আপ অনলাইন আবেদন কেমন করে শুরু হয়ে গেছে, কি করতে হবে না করতে হবে, তার উপরে একটা ডিটেল 42 মিনিটের ভিডিও আছে, আগে ওটা দেখে নিন। তাহলে আপনি বুঝতে পেরে যাবেন যে স্টেপ বাই স্টেপ কি কি ফিল আপ করতে হবে, কি কি জিনিস ফিল আপ করতে হবে, ফর্ম ফিল আপের সময় কি কি জিনিস আপনাকে মাথায় রাখতে হবে। তো সেইটা আপনার আগে জানা দরকার। তো সেই ভিডিওটা আপনি দেখে নিন। সেই ভিডিওটার লিঙ্কও আপনি এখন উপরে দেখতে পাচ্ছেন। আগে ওই ভিডিওটা দেখে নিন যদি দেখেননি। তাছাড়া আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। আপনি আগে দুটো ভিডিও দেখে নেবেন। এই দুটো ভিডিও দেখার পরে তারপর এই ভিডিও দেখবেন, নাহলে আপনি বুঝতে পারবেন না কেন এটাকে সার্টিফিকেট বলছি, এটার কি গুরুত্ব আছে আপনি বুঝতে পারবেন না, ঠিক আছে। আচ্ছা, ফর্ম ফিল আপের ওয়েবসাইটটা একটু দেখিয়ে দিই। এটা হচ্ছে ফর্ম ফিল আপ করার ওয়েবসাইট। এখানে এটা নবোদয় বিদ্যালয় সমিতির ওয়েবসাইট। এখানে প্রথম লিঙ্কেই আছে ক্লিক হেয়ার টু সাবমিট অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ফর ক্লাস 6 জওহর নবোদয় বিদ্যালয় সিলেকশন টেস্ট 2024। এই লিঙ্কে ক্লিক করলে আপনাকে রিডাইরেক্ট করা হবে ফর্ম ফিল আপের পেজে। এটা হলো ফর্ম ফিল আপের পেজ, ঠিক আছে। এই পেজের যেটা সবার প্রথম লিঙ্ক, এই যে এখানে যে জিনিসগুলো আছে, এর প্রথম যে জিনিসটা লেখা আছে ক্লিক হেয়ার ফর ক্লাস 6 রেজিস্ট্রেশন 2024, এখানে আপনি ক্লিক করলে ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে যাবে, ঠিক আছে। এবার এখানে আপনাকে পরপর জিনিস ভরতে হবে, এবং এইখানে একটা জিনিস আছে, একটা লিঙ্ক আছে। এই লিঙ্কে ক্লিক করলে এই যে এখানে লেখা আছে ফরম্যাট অফ দ্য স্টাডি সার্টিফিকেট টু বি আপলোডেড। এখানে ক্লিক করলে এই সার্টিফিকেটটা খোলে। এবার এই সার্টিফিকেটটা ফিল আপ করে আপলোড করতে হয়, যখন আপনি অনলাইন ফর্ম ফিল আপটা করবেন না, এখানে যখন আপনি ফর্ম ফিল আপ করবেন তখন আপনাকে আপলোড করতে হবে এই সার্টিফিকেটটা ফিল আপ করে আপলোড করতে হবে। এই সার্টিফিকেটে হেডমাস্টারের সাইন করিয়ে আপলোড করতে হবে। তো এই সার্টিফিকেটের কথা বলছি। তো মোটামুটি আমি ইন্ট্রোডাকশন দিয়ে দিলাম যে আমি অ্যাকচুয়ালি ভিডিওতে কী নিয়ে কথা বলতে যাচ্ছি। এইটা খুব ইম্পর্টেন্ট, এই ডকুমেন্টটা এতটাই ইম্পর্টেন্ট। এটা যদি আপনি ভুলভাল ফিল আপ করেন, প্রথম কথা আপনার স্টুডেন্টের ফর্ম রিজেক্ট হয়ে যেতে পারে। 2 নম্বর, এটা দেখি অনলাইনে ফিল আপ করতে হবে। এইখানে এক জিনিস দেওয়া আছে, এই সার্টিফিকেটে এক জিনিস দেওয়া আছে, আর অনলাইনে যখন ফিল আপ করছেন তখন অন্য ডেটা ভরে দিচ্ছেন। এই অনলাইনে যখন ফিল আপ করবেন তখন কিন্তু এই ডেটাগুলোই ঘুরে ভরতে হবে, ঠিক আছে। এই সার্টিফিকেটে যা লিখবেন সেগুলোই এখানে ঘুরে ভরতে হবে। তো আপনার সার্টিফিকেটে একরকম ডেটা থাকবে, অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মে একরকম ডেটা থাকবে। আপনার ছেলের চান্স পেয়েও হয়তো বাতিল হয়ে যেতে পারে, চান্স পেয়ে যাওয়ার পরেও হয়তো নবোদয় স্কুল রিজেক্ট করে দিতে পারে, যদি দুটো এই সার্টিফিকেট এবং অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মে যদি সিমিলারিটি না থাকে, একরকম যদি না হয়। আচ্ছা, আরেকটা যেটা সবথেকে ইম্পর্টেন্ট জিনিস, এই ফর্মটা খুব গুরুত্বপূর্ণ। কেন? আপনার ছেলে বা মেয়ে যদি নবোদয় বিদ্যালয়ে চান্স পেয়ে যায় তখন কিন্তু এই সার্টিফিকেটটা লাগবে, ঠিক আছে। এটা কিন্তু প্রসপেক্টাসেই লেখা আছে। তাছাড়া আমার ইউটিউব চ্যানেলে একটা ভিডিও বানানো আছে যেখানে আমি বলেছি যে নবোদয় বিদ্যালয়ে চান্স পেতে গেলে কি 25টা ডকুমেন্ট লাগে। সেই ভিডিওটাও আপনি আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। তো এই ভিডিওগুলো দেখে নিন, তাহলে আপনি বুঝতে পারবেন। ওই ভিডিওটা দেখলে আপনি এই ডকুমেন্টটার গুরুত্ব বুঝতে পারবেন। আসলে কি হয় বলুন তো, এই যেমন ধরুন এখন জুন মাস চলছে, আপনি এখন ফর্ম ফিল আপ করবেন, বাচ্চার পরীক্ষা হবে জানুয়ারি মাসে। আচ্ছা, রেজাল্ট বেরা হয় হয়তো মার্চ এপ্রিল মাসে, এবং হয়তো মে মাসের দিকে ভর্তির জন্য ডাক পড়বে, ঠিক আছে। বা ধরুন এপ্রিল মাসের 15 তারিখে ডাক পড়বে। তো এখন চলছে জুনের 20 তারিখ, এপ্রিল মাসের 15 তারিখে হয়তো রেজাল্ট বেরাবে। তখন হয়তো আপনার ছেলে বা মেয়ে ওদের চান্স পেয়েছে, তখন আপনাকে স্কুলে ডাকবে, যে বলবে আপনি এই ডকুমেন্টগুলো জমা করুন, এবং সেখানে এই ডকুমেন্টেরও নাম থাকবে। এবার প্রায় 1 বছর পরে এই ডকুমেন্টটা অনেকের হারিয়ে যায়, ঠিক আছে। অনেকে হয়তো মিসপ্লেস করে দেয়, এখানে রেখে দিয়েছে ভুলে গেছে, কোথায় রেখে দিয়েছে ভুলে গেছে, এই ডকুমেন্টটা ভুলে যায়, ঠিক আছে। কারণ এটা 1 বছর আগে ফিল আপ করা হয়েছিল, তারপরে এই জিনিসটার কোথাও লাগেনি। তো সেই কারণে
এই জিনিসটা অনেকের হারিয়ে যায়। তো এইখানে হচ্ছে সমস্যা, হারালে চলবে না। এই জিনিসটা যদি আপনি হারিয়ে দিয়েছেন তাহলে আপনার ছেলে নবোদয়ে চান্স পাবে না, কারণ এই সার্টিফিকেটটা লাগবে, কারণ এইটাই জেনুইন সার্টিফিকেট, যেখানে সব মানে হেডমাস্টার সাইন করে ভেরিফাই করেছিলেন যে হ্যাঁ এই সার্টিফিকেটে যা যা ফিল আপ করা হয়েছে এইটা সব ঠিক আছে, হেডমাস্টার মানে মানে ভেরিফাই করেছিলেন। তো সেই কারণে এই সার্টিফিকেটটা হারানো যাবে না। এই যে ফর্ম ফিল আপ মানে আপনি ফিল আপ করলেন, হেডমাস্টারকে দিয়ে সাইন করলেন, তারপরে অনলাইনে আবেদন করে দিলেন, আপলোডও করে দিলেন, তারপরে এটাকে ফেলে দেওয়া যাবে না, এটাকে একটা ফাইলে সুন্দর করে গুছিয়ে রাখতে হবে। আপনি যখন অনলাইনে ফিল আপ করবেন, আমি ওইটাও দেখাবো পরে ভিডিওতে, যখন অনলাইনে ফিল আপ করবেন তখন একটা রেজিস্ট্রেশন ফর্ম বা অ্যাপ্লিকেশন ফর্মও জেনারেট হবে, ওটাও রাখতে হবে, ঠিক আছে? সব রাখতে হবে, কোনো কিছু ফেলা যাবে না, কোনো কিছু হারিয়ে ফেলা যাবে না, সবই গুছিয়ে রাখতে হবে, ঠিক আছে? এই অনলাইন মানে অনলাইন যে আপনি অ্যাপ্লাই করলেন, একটা তো রিসিপ্ট থাকবে না যে আপনি অ্যাপ্লাই করেছেন, তার মানে এটা তো কোনো রিসিপ্ট নয়, এটা তো একটা সার্টিফিকেট, আপনি ফিল আপ করলেন, এটা ভর্তির সময়ও কাজে লাগে, প্লাস অনলাইন ফিল আপ যখন করবেন তখন এটা আপলোড করতে হবে, এই অ্যাপ্লিকেশন ফর্মটা আপলোড করতে হবে। কিন্তু আপনি যে ধরুন এই যে এটা তো অনলাইন পোর্টাল, আপনি যখন ফর্ম ফিল আপ করে দেবেন তখন আপনাকে একটা মানে 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 টোটাল ফিল আপ করার পর একটা রেজিস্ট্রেশন ফর্ম জেনারেট হবে, ওটা আমি পরে ভিডিওতে দেখাবো, ওটাও আপনাকে গুছিয়ে রাখতে হবে, ঠিক আছে? ওখানে রেজিস্ট্রেশন নাম্বার থাকবে, যখন মানে ওইটা হচ্ছে রিসিপ্ট টাইপের, মানে ফর্ম যে ফিল আপ করেছেন তার রিসিপ্ট, যে আপনি ফর্ম ফিল আপ করেছেন তার প্রমাণ এটা, ঠিক আছে? ওই রেজিস্ট্রেশন ফর্ম, তো সেই রেজিস্ট্রেশন ফর্মটা গুছিয়ে রাখতে হবে, তাতে রেজিস্ট্রেশন নাম্বার থাকবে, যখন আপনার মানে অ্যাডমিট কার্ড বেরোবে ওই রেজিস্ট্রেশন নাম্বারটা লাগবে, নাহলে অ্যাডমিট কার্ড বের করতে পারবেন না, ঠিক আছে? তাহলে সব কিছু গুছিয়ে রাখতে হবে। তো সব ইন্ট্রোডাকশন হয়ে গেল, মানে বুঝিয়ে দিলাম যে আমি ভিডিওতে কী নিয়ে কথা বলবো। তো ভিডিও ফাইনালি স্টার্ট করার আগে, মানে আমার টপিক ফাইনালি স্টার্ট করার আগে আমি আমার ব্যাপারে কিছু বলে দিই। আমার নাম শান্তনু মান্না, আমি জওহর নবোদয় বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র। আমি 2015 সালে নবোদয় বিদ্যালয় পশ্চিম মেদিনীপুর থেকে পাস আউট করেছি এবং 2016 সাল থেকে জওহর নবোদয় বিদ্যালয় ক্লাস 6-এ ভর্তি পরীক্ষার কোচিং দিচ্ছি। আমার অফলাইন কোচিংয়ের ঠিকানা আপনি দেখতে পাচ্ছেন স্ক্রিনে, কেরানীতলা, মেদিনীপুর শহর, পশ্চিম মেদিনীপুর জেলায় এটা অবস্থিত। আমার অফলাইন সেন্টার জয়েন করতে আমার সাথে যোগাযোগ করুন ফোন নাম্বারে এবং আমার ঠিকানায়। আর যদি কেউ অফলাইন সেন্টার জয়েন করতে পারবেন না, সেটা মানে হয়তো আপনি এই জেলার বাসিন্দা নয়, আপনি হয়তো অন্য জেলার বাসিন্দা, যেমন উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং, জলপাইগুড়ি, এরকম যদি কোনো অন্য জেলার হন তাহলে আমার সাথে অনলাইনে কোর্সে যুক্ত হতে পারেন। বা আপনি যদি কোনো অন্য রাজ্যেরও হন, আসাম, মেঘালয়, যেখানে বাংলা ভাষায় পরীক্ষা হয়, যেখানে বাংলাভাষী আছেন, এরকমও যদি কেউ হয়, আমার অনলাইন কোর্স নিয়ে ক্লাস করতে পারেন। আমার অনলাইন কোর্সটা মানে আমার এই অনলাইন বা স্টাডি মেটেরিয়াল কোর্সটা কীভাবে আমি পড়াবো, এর থ্রু কীভাবে স্টাডি মেটেরিয়ালগুলো দেবো, সেটার ভিতরে মানে সেটার উপর একটা ডিটেল ভিডিও বানানো আছে, সেটা আপনি আমার ইউটিউব চ্যানেলে দেখতে পেয়ে যাবেন। তো সেটার লিঙ্ক আপনি এখন উপরে দেখতে পাচ্ছেন, এই লিঙ্কে গিয়ে আপনি যদি দেখতে চান দেখে নিতে পারেন, যেখানে আমি স্টাডি মেটেরিয়াল কোর্সটা সম্বন্ধে বলেছি। তাছাড়া ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও দেখে নিতে পারেন, ঠিক আছে? তো চলুন এবার স্টার্ট করা যাক। আচ্ছা, স্টার্ট করার আগে আরেকটা জিনিস দেখিয়ে দিই, এটা আপনি স্ক্রিনশট তুলে রাখতে পারেন, যে অনলাইন অ্যাপ্লিকেশন মানে যখন অনলাইন পোর্টালে ঢুকে যখন অনলাইন ফিল আপ করছেন তখন আমরা এই জিনিসগুলো রেডি রাখতে হবে, এই ডকুমেন্টগুলো আপনি রেডি করে নেবেন, ঠিক আছে? তার মধ্যে একটা ডকুমেন্ট দেখুন লেখা আছে সার্টিফিকেট বলে, তো এই সার্টিফিকেটটাই কেমন করে ফিল আপ করবো সেটা দেখাচ্ছি, ঠিক আছে? এই সার্টিফিকেটটা কী, কেন গুরুত্ব, এটার উপরে অনেক কথা বলেছি আমার আগের ভিডিওতে, সেই ভিডিওটা আশা করছি আপনি সবাই আপনারা দেখে নিয়েছেন। তো চলুন এই সার্টিফিকেটটা কেমন করে ফিল আপ করতে হয় সেটা আমি এবার এক একটা করে আমি সব জিনিস ফিল আপ করবো, আপনিও আমার সাথে সাথে ফিল আপ করতে পারেন। আচ্ছা, আপনি কি করতে পারেন, এইটার প্রথমে আপনি একটা প্রিন্ট আউট নিয়ে নেবেন, ঠিক আছে? কোথাও একটা জেরক্স প্রিন্ট নিয়ে নেবেন বা একটা প্রিন্ট আউট নিয়ে নেবেন, দিয়ে বসবেন আমার সাথে, আমার ভিডিওটাও দেখতে থাকবেন এবং সাথে সাথে আপনিও একটা রাফ ফিল আপ করবেন, ঠিক আছে? যদি আপনার ছেলে মেয়ে নবোদয় বিদ্যালয়ে পরীক্ষা দিচ্ছে তাহলে আপনিও আমার ভিডিওটা দেখে দেখে একটা রাফ মোটামুটি ফিল আপ করে নিন, তারপরে ভালো করে ফ্রেশ করে ফিল আপ করবেন, ঠিক আছে? আচ্ছা, এই অ্যাপ্লিকেশন ফর্মটা যদি কারো দরকার হয়, যদি আপনি পাচ্ছেন না, ডাউনলোড করতে পারছেন না, বা যদি বুঝতে পারছেন না কি করবেন, আমাকে ফোন করতে পারেন বা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন, আমাকে কল করতে পারেন আমার ফোন নাম্বারে। আমার ফোন নাম্বার এখানে আরেকবার লিখে দিচ্ছি, 9126903752। আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি এই অ্যাপ্লিকেশন ফর্মটা আপনাদেরকে দিয়ে দেবো, ঠিক আছে? সম্পূর্ণ বিনামূল্যে। এই অ্যাপ্লিকেশন ফর্ম তো আপনি প্রসপেক্টাস থেকেও পেয়ে যাবেন। আপনি যদি প্রসপেক্টাসটা খোলেন, প্রসপেক্টাস মানে আমাদের বিদ্যালয় পরীক্ষার মানে ভর্তির যে বিজ্ঞপ্তি, তার একদম শেষ পেজের আগের পেজে, ঠিক আছে? লাস্ট এর আগের পেজে যদি যান, এখানেও দেখুন, এখানেও দেওয়া আছে সার্টিফিকেটটা, তো আপনি এখান থেকেও নিতে পারেন বা আমার কাছ থেকেও নিতে পারেন। এটা তো এমনিতেও আপনি যখন ফর্ম ফিল আপ করতে যাবেন তখন আপনাকে এই যে দেখুন এখানে দেখাচ্ছে, এখানে একটা জায়গায় এই লিঙ্ক দিয়েছে, কেমন এখান থেকে আপনি ডাউনলোড করতে পারেন, ঠিক আছে? আচ্ছা, চলুন এবার আমি ফিল আপ করা শুরু করছি, অনেকগুলো কথাবার্তা, এবার আমি ফিল আপ করা শুরু করছি। দেখুন, প্রথমে আমি এক একটা করে মানে যেটা ইংলিশে লেখা আছে আমি বাংলায় বলবো, আপনি মানে শুনে নিন, যে আমি মানেটাও বলে দিচ্ছি, ঠিক আছে? কি বলা আছে তার মানেটাও বলে দিচ্ছি। আচ্ছা, প্রথম লাইনটাই কি লেখা আছে, সার্টিফাইড দ্যাট দ্য ইনফরমেশন গিভেন বিলো আর কারেক্ট ইন রেসপেক্ট অফ, ঠিক আছে? এখানে কি হবে, ইন রেসপেক্ট অফ মানে এখানে বলতে চাইছে যে এই মানে আমি সার্টিফাই করছি যে এখানে যা যা আমি ইনফরমেশন দেবো তা
অমুক ব্যক্তির সাপেক্ষে সব ঠিকঠাক দিচ্ছি, এরকম টাইপের একটা কথা। তো এখানে কার ব্যাপারে ফর্ম ফিল আপ হচ্ছে, এখানে ক্যান্ডিডেটের ফর্ম ফিল আপ হচ্ছে, তো এখানে ক্যান্ডিডেটের নাম হবে, ঠিক আছে। তো এখানে স্টুডেন্টের নাম হবে, এখানে কার নাম হবে, এখানে স্টুডেন্ট বা ক্যান্ডিডেট যার ফর্ম ফিল আপ হচ্ছে তার নাম হবে, ঠিক আছে। এখানে স্টুডেন্টের নাম হবে, স্টুডেন্ট নেম আপনি লিখে নিন, ঠিক আছে। আপনি যদি মানে আমার সাথে সাথে ফিল আপ করছেন, আপনি এইভাবেও লিখতে পারেন যে স্টুডেন্ট নেম, বা আপনি আপনার ছেলে বা মেয়ের নামটাও লিখে নিন, ঠিক আছে, যেখানে স্টুডেন্টের নাম ফিল আপ হবে। তারপর এখানে কি বলেছে দেখুন, এখানে বলেও দিয়েছে নেম অফ দ্য স্টুডেন্ট। দেখুন নেম অফ দ্য স্টুডেন্টটা নিচে দেওয়া আছে, তো আপনার মনে হতে পারে যে এখানে হয়তো নেম অফ দ্য স্টুডেন্ট হবে, তাই তো এখানে মনে হচ্ছে যে নেম অফ দ্য স্টুডেন্ট হবে, কিন্তু ভুল। এটা হচ্ছে মানে ফর্মটা দিয়েছে এরকম করে যে এটা কনফিউশন হতেই পারে। এই যে নেম অফ দ্য স্টুডেন্ট, এটা হচ্ছে উপর লাইনের জন্য, উপর লাইনে মানে যে এইখানে হবে নেম অফ দ্য স্টুডেন্ট, ঠিক আছে। আমি যেটা বলছি আমি ঠিকই বলছি, তো আমাকে ফলো করুন। তো এইখানে হবে না, এখানে অন্য জিনিস হবে, উপরটা হবে স্টুডেন্টের নাম, স্টুডেন্টের নাম লিখে দিয়েছেন উপরে। নেক্সট এই লাইনে হবে নেম অফ, মানে এই যে লাইনটা, হু ইজ রিডিং ইন ক্লাস 5 ইন, তো এইখানে হবে ক্লাস 5-এর স্কুলের নাম, ঠিক আছে। এই জায়গাটাই হবে ক্লাস 5-এর স্কুলের নাম। দেখুন নিচে দেওয়া আছে নেম অফ দ্য স্কুল, তো এইটা আবার কার জন্য, এর উপরের লাইনের জন্য। উপরের লাইন কোনটা, এটা, তো এইখানে হবে ক্লাস 5-এর স্কুলের নাম। তো আমি এখানে লিখে দিচ্ছি ক্লাস 5-এর স্কুলের নাম, স্কুলের নাম, ঠিক আছে। এখানে হবে ক্লাস 5-এর স্কুলের নাম, ঠিক আছে। আচ্ছা বুঝতে পেরেছেন, আমি একটু ফ্রেশ করে দিচ্ছি যাতে আমি মানে শেষে আপনাদেরকে এটা পাঠিয়ে দেবো, ঠিক আছে, যদি কারো লাগে। আচ্ছা আমি যেটা রাফ ফিল আপ করলাম, এরপরে যদি আপনার মানে দেখুন বারবার তো এই ভিডিওটা দেখে ফিল আপ করা সম্ভব নয়, আপনার কাছে যদি একটা ফাইনাল কপি থাকে আরও ভালো হয়। তো একদম ফাইনাল ফিল আপ করার পরে একটা আমি আপনাদেরকে কপি পাঠিয়ে দেবো, ঠিক আছে। এইরকম একটা কপি পাঠিয়ে দেবো, যার লাগবে আমার সাথে যোগাযোগ করে নেবেন, এই ফোন নাম্বারে ফোন করে যোগাযোগ করে নেবেন। যার একটা রাফ মানে একটা রাফ ফিল আপ থাকলে ভালো হয়, যে কোথায় কি ভরতে হবে চোখের সামনে রইলো, আমি এবার নিজের মতো করে ফিল আপ করে নিলাম। যদি এই কপিটা কারো লাগে আমার সাথে যোগাযোগ করে নেবেন, ঠিক আছে। তাহলে এখানে হলো স্টুডেন্টের নাম, এখানে হলো ক্লাস 5-এর নাম, ঠিক আছে, ক্লাস 5-এর স্কুলের নাম, ঠিক আছে। আচ্ছা পরিষ্কার করে আমি করবো যাতে পরে ওইটা আপনাদেরকে দিতে পারি। নেক্সট হচ্ছে নেম অফ দ্য স্টুডেন্ট ইন ব্লক লেটার্স। ব্লক লেটার কথা মানে কি, ক্যাপিটাল লেটারের স্টুডেন্টের নাম লিখতে হবে, ঠিক আছে। তাহলে এখানে আবার হবে স্টুডেন্টের নাম, এখানে হবে স্টুডেন্টের নাম। আচ্ছা আমি ধরে নিচ্ছি ফর দ্য মানে একটা এক্সাম্পলের জন্য ধরে নিচ্ছি, ধরুন একটা ফ্যামিলি আছে, তাতে যে ছেলেটা পরীক্ষা দেবে তার নাম হচ্ছে সাপোজ হচ্ছে অভিষেক চ্যাটার্জি, সাপোজ অভিষেক রানা, ঠিক আছে, সেটার নাম হচ্ছে অভিষেক রানা। তাহলে স্টুডেন্টের নামটা আমি এখানে বসাচ্ছি, এখানে স্টুডেন্টের নাম এভাবে ব্লক লেটারে বসাবো, ঠিক আছে, অভিষেক রানা। তো অভিষেক রানা, ঠিক আছে। এইটা কি, এটা হচ্ছে স্টুডেন্টের নাম, ঠিক আছে। এখানে কার নাম হবে, তাহলে স্টুডেন্টের নাম, এইভাবে ব্লক লেটারে লিখতে হবে, ঠিক আছে। এখানে দেখুন বলাই আছে স্টুডেন্টের নাম, তাই আমি আর মেনশন করছি না পাশে, এটা স্টুডেন্টের নাম। নেক্সট হচ্ছে ফাদার্স নেম ইন ব্লক লেটার। ধরে নিন বাবার নাম হচ্ছে সীতারাম রানা, ঠিক আছে, বাবার নাম হচ্ছে সীতারাম রানা। তাহলে আমি এখানে কি লিখবো, সরি এই দেখুন আমারও ভুল হয়ে গেল, ঠিক আছে। এখানে কিন্তু ব্লক লেটারে ভরতে হবে, এখানে কিন্তু মানে স্মল লেটারে লিখলে চলবে না, ঠিক আছে। ধরুন বাবার নাম হচ্ছে সীতারাম রানা। দেখুন আমি নামগুলো সব আরবিট্রারি নিচ্ছি, ঠিক আছে। দেখুন আবার ভুল হয়ে গেল কথা বলতে বলতে, খুব ঠান্ডা মাথায় করতে হবে কিন্তু না ভুল হয়ে যাবে। আমি তো মুছে দিচ্ছি কারণ আমি তো কম্পিউটারে করছি, আপনি তো বুঝতে পারবেন না। তো আচ্ছা সেই কারণে আপনি না 3-4টা কপি মানে এই ফর্মটা না 3-4 কপি জেরক্স করে নেবেন, প্রিন্ট করে নেবেন, ব্ল্যাঙ্ক ফর্ম প্রিন্ট করে নেবেন, কারণ ধরুন ভর্তি কিছু ভুল ভ্রান্তি হয়ে গেল তো আপনি আবার ঘুরে ফিল আপ করতে পারবেন, সেই কারণে না 3-4টা কপি আপনি নিজের কাছে রেডি রাখবেন। আচ্ছা তাহলে এটা হলো সীতারাম রানা, এটা হলো বাবার নাম, ঠিক আছে। আচ্ছা ধরুন মায়ের নাম হচ্ছে প্রতিমা রানা, ঠিক আছে। তো আমি এখানে দেখুন মায়ের নাম দেওয়া আছে, ঠিক আছে। তো এখানে মাদার্স নেম ইন ব্লক লেটার, আবার মায়ের নাম লিখতে হবে এরকম ক্যাপিটাল লেটারে লিখতে হবে। তাহলে মাদার্স নেম ইন ব্লক লেটার, তাহলে প্রতিমা, সব বড় হাতে লিখবো, ঠিক আছে, প্রতিমা রানা। নামগুলো আমি কিন্তু মন গড়া নিচ্ছি, হ্যাঁ নামগুলো আমি সব মন গড়া নিচ্ছি, প্রতিমা রানা, ঠিক আছে। আচ্ছা এইখানে পাসপোর্ট সাইজ ছবি তো দিতে হবে, আপনি দেখতেই পাচ্ছেন জল করছে, এখানে লেখা আছে অ্যাফিক্স পাসপোর্ট সাইজ ফটো ইন অফ দ্য ক্যান্ডিডেট, কিন্তু ফর্ম ফিল আপ করার সময় ছবিটা চেটাবেন না, ছবিটা একদম শেষে চেটাবেন। কেন, কারণ দেখুন ধরুন এই ফর্মটা ফিল আপ করতে কিছু ভুল হয়ে গেল, আপনি এখানে ছবিটা একটা চিটিয়ে দিলেন, তাহলে একটা ছবি বরবাদ হয়ে গেল, প্রথম কথা এই কারণে চেটাবেন না। 2 নম্বর, একটা মানে প্লেন পেজ একটা যদি আমি ছবি চিটিয়ে রাখেন না, পেজটা যখন একটু শক্ত হয়ে যাবে, একটু ওবর খাবর হয়ে যাবে, তো এইখানে কিছু মানে হাত চলতে গেলে মানে একটু ফর্ম ফিল আপের সময় সমস্যা হবে। তো সেই জন্য এখন এটা ফাঁকা থাক, ঠিক আছে, এখন এই জায়গাটা ফাঁকা থাক, একদম পুরো যখন ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে যাবে, যখন আপনি বুঝে গেলেন যে ফর্মটা পুরো ঠিকঠাক ফিল আপ হয়েছে, তখন এখানে স্টুডেন্টের ছবিটা চেটাবেন। এখানে কার ছবি চেটানো হবে, এখানেও স্টুডেন্টের ছবি চেটানো হবে, হ্যাঁ
এখানেও স্টুডেন্টের পাসপোর্ট সাইজ ছবি। আপনি যদি জানেন না পাসপোর্ট সাইজ ছবি কাকে বলে, আপনি যে কোনো সাইবার ক্যাফেতে চলে যাবেন, ওরা বোঝে পাসপোর্ট সাইজ ছবি কাকে বলে, একটা পাসপোর্ট সাইজ ছবি প্রিন্ট করে নেবেন, ঠিক আছে। আচ্ছা 3-4 কপি করে রাখবেন, কারণ ধরুন বাই চান্স আরও কোথাও লাগলো তো, বা ভর্তির সময় তো লাগবেই, ভর্তির সময় স্কুলে অনেকগুলো ছবি লাগবে, তো সেই কারণে আপনি বেশি করে রাখতে পারেন। আচ্ছা নেম অফ দ্য, আচ্ছা আরেকটা জিনিস বলে দিই, যে পাসপোর্ট সাইজ ছবিটা আপনি এখানে চেটাবেন সেটা যেন কারেন্ট পাসপোর্ট সাইজ ছবি হয়। এমন নয় যে 3-4 বছর আগে আপনার ছেলেকে মানে একটা ছবি তুলে রেখেছিলেন, ক্লাস 2 যখন পড়তো বা ক্লাস 3 পড়তো, সেই ছবিটা দিচ্ছেন, সেটা হবে না। এই ক্লাস 5 সদ্য তুলেছেন মানে 2-3 মাস 4-5 মাস আগের ছবি হলে ঠিক আছে। আর এখন কি বলুন তো, এটা গ্রোয়িং এজ না, ক্লাস 5-6 এর বাচ্চারা প্রচুর স্পিডে বাড়ে। 1 বছর আগে যেরকম দেখতে ছিল 1 বছর পরে হঠাৎ করে মুখের হুলিয়া পুরো বদলে যায়, তো সেই কারণে বেশি পুরনো ছবি যেন না হয়, হার্ডলি 2-3 মাস হলে ঠিক আছে, নাহলে একটা ছবি তুলে নেবেন। বেকার কেন, মানে ধরুন কেন আমি একটা আপনাকে বোঝাচ্ছি কেন ছবিটা বলছি পুরানো দেবেন না। ধরুন আপনি এখন আমার একটা ছবি দিলেন যেটা হয়তো অলরেডি 6 মাস পুরনো, ধরুন ক্লাস 5 শুরুতে তুলেছিলেন, হয়তো 2023 জানুয়ারিতে আপনি ছবিটা তুলেছিলেন। বাচ্চা পরীক্ষাটা দেবে কখন, 2024 জানুয়ারিতে, প্রায় 1 বছর পর। 1 বছরের মধ্যে বাচ্চার মুখ কিন্তু বদলে যেতে পারে, ছোট বাচ্চারা খুব জলদি বাড়ে না, তো মুখ বদলে যেতে পারে। তো সেই কারণে কারেন্ট পাসপোর্ট মানে ছবিটা দেওয়াই বুদ্ধিমানের কাজ। এবং আপনি যখন ছবি আপলোড করবেন না, যখন অনলাইন যখন ফিল আপ করবেন, এই যে যখন পোর্টালে যখন অনলাইন ফিল আপ করবেন, যখন ছবি আপলোড করবেন, তখনও কিন্তু কারেন্ট ছবিটাই দেবেন, মানে প্রেজেন্ট ছবিটাই তুলে দেবেন, ঠিক আছে। আচ্ছা হয়ে গেল। নেক্সট হচ্ছে ডেট অফ বার্থ, ঠিক আছে। নেক্সট ডেট অফ বার্থ, নেক্সট হচ্ছে ডেট অফ বার্থ। আমি ধরে নিচ্ছি স্টুডেন্টের ডেট অফ বার্থ হচ্ছে 12/7/2012, ঠিক আছে, 12/7/2012, ঠিক আছে। তাহলে প্রথম কথা তো এইটাকে সংখ্যায় লিখতে হবে, তারপর আবার কথায় লিখতে হবে, ঠিক আছে। তাহলে এটা কি হবে 12। আচ্ছা এইখানে কিন্তু এবার আপনি ছোট হাতে লিখতে পারেন, খালি ব্লক লেটার্সে কোথায় লিখতে হবে, এই 3টে জায়গায় মেনশন করে দিয়েছে, এই 3টে জায়গায় ক্যাপিটাল লেটার লিখতে হবে। বাকি আপনি সব জায়গায় কিন্তু ব্লক লেটারে লিখতে পারেন, এখানে খালি ক্যাপিটাল লেটারে লিখতে হবে। বাবা না ক্যান্ডিডেটের নাম, ক্যান্ডিডেটের বাবার নাম, ক্যান্ডিডেটের মায়ের নাম, এই 3টে জায়গাতে খালি ব্লক লেটার বা ক্যাপিটাল লেটারে লিখতে হবে। বাকি জায়গাগুলো আপনি ছোট মানে মানে যেমন আমরা নর্মাল লিখি সেরকম লিখতে পারেন, বা আপনি টোটালটাই ব্লক লেটারে ফিল আপ করতে পারেন, সেটা আপনার চয়েস। কিন্তু এই জায়গাটায় মাস্ট ব্লক লেটার, আর এই জায়গাগুলোতে এবার আপনার অপশন, আপনি ব্লক লেটারও ফিল আপ করতে পারেন, বাকি জায়গাগুলোতে আপনি নর্মাল হ্যান্ডরাইটিংও করতে পারেন। আচ্ছা তাহলে এটা কি হবে 12 জুলাই 2007, সরি 2012, 2012, ঠিক আছে, 12 জুলাই 2012, ঠিক আছে। তো 12ই জুলাই 2012, ঠিক আছে। তো এইভাবে এখানে আপনি কথাই লিখে দিলেন। নেক্সট হচ্ছে জেন্ডার, মানে ছেলে মেয়ের জেন্ডার কি, ঠিক আছে, বয় না গার্ল না ট্রান্সজেন্ডার। যদি বয় হয় তো বয়ের টিক দিবেন, যদি গার্ল হয় তাহলে গার্লসে টিক দিবেন, যদি ট্রান্সজেন্ডার হয় তাহলে ট্রান্সজেন্ডারে টিক দিবেন, ঠিক আছে। তো ধরে নিচ্ছি আমার ক্যান্ডিডেট তো বয়, অভিষেক রানা বয়, তো সেই কারণে আমি এটা আমি গার্লস এবং ট্রান্সজেন্ডারটা মুছে দিলাম, তো এখানে হচ্ছে বয় আমি টিক মেরে রাখলাম। আচ্ছা নেক্সট হচ্ছে ক্যাটাগরি, ঠিক আছে। ক্যাটাগরি মানে হচ্ছে কোন কাস্ট, জেনারেল, এসটি, এসসি না ওবিসি, ঠিক আছে। ধরে নিচ্ছি আমার যে স্টুডেন্ট তার হচ্ছে এসসি কাস্ট, আমি ধরছি, ঠিক আছে। তাহলে আমি এখানে এসসিতে টিক দেবো, যদি ওবিসি হয় তাহলে ওবিসি টিক দেবো, যদি জেনারেল হতো তাহলে জেনারেল টিক দিতাম, যদি এসটি হতো তাহলে এসটিতে টিক দিতাম, ঠিক আছে। আমি কি ধরে নিয়েছি, আমি ধরে নিয়েছি যে জেনারেল মানে আমারটা এসসি, তো আমি এসসিতে টিক দিয়ে রাখলাম। আচ্ছা খালি টিক দিলে হবে না, কিন্তু সার্টিফিকেটও থাকা দরকার, ক্যান্ডিডেটের সার্টিফিকেট থাকা দরকার। এবার ধরুন যদি ওবিসি সার্টিফিকেট বা এসটি এসসি, ওবিসি এসটি এসসি কাস্ট সার্টিফিকেট যদি বাবা মায়ের আছে কিন্তু ছেলের নেই, ওটা অ্যাপ্লাই করলে হয়ে যায়, ঠিক আছে। তো আপনি অ্যাপ্লাই করে দিন, এবং এখানে কিন্তু ফিল আপ মানে এমন, মানে ধরুন আপনি এখন হয়তো ভাবছেন যে আমার ছেলে তো এখন নেই, তাহলে আমি এখন ফিল আপ করবো না। দেখুন আপনি এখন ওবিসি, যদি ওবিসি বা এসটি বা এসসি যদি আছে, বাবা বা মায়ের যদি মানে বাবা মায়ের যদি এসটি এসসি বা ওবিসি সার্টিফিকেট আছে, তাহলে ছেলে তো একদিন না একদিন হয়ে যাবে। তাহলে আপনি এখন টিক মেরে দিন, এবং আপনি এখন থেকে ওই কাস্ট সার্টিফিকেটের জন্য চেষ্টা করতে থাকবেন। মানে ধরুন আপনার মানে বাবা বা মায়ের এসটি এসসি আছে, মানে কোনো কাস্ট আছে, ছেলের আপনি মানে আপনি ভাবছেন যে ছেলে তো কোনো কাস্ট সার্টিফিকেট নেই, তাহলে আমি এখন টিক মারবো না, এইভাবে জেনারেল টিক মেরে দিবেন, তাতে আপনার ছেলেরই মানে এই সুবিধাটা পাবে না, কাস্টের সুবিধাটা পাবে না, কাস্ট থাকা সত্ত্বেও সুবিধাটা পাবে না। তো সেই কারণে বলছি যদি বাবা মায়ের কাস্ট আছে তাহলে কাস্টের টিকটা মেরে দিন, ঠিক আছে। এবং যদি মানে কিন্তু ধরুন ছেলের নেই, তাহলে চেষ্টা করতে থাকুন, এবার মানে অ্যাপ্লাই করুন যাতে কাস্ট সার্টিফিকেটটা হয়ে যায়, ঠিক আছে।
আচ্ছা, নেক্সট হচ্ছে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ কিনা। ঠিক আছে, যদি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট হয় তাহলে এখানে অবশ্যই মানে বসাবেন যেখানে যেটাই ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট হবে। যেমন আমার আগের বছর আগের বছর একটি মেয়ে আমার কাছ থেকে চান্স পায় ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ কোটায়। তার হচ্ছে মানে চোখে, তার একটা চোখে হালকা মানে হালকা নয় পুরোই বন্ধ ছিল, তো এটা ডিসেবিলিটি ক্যাটাগরিতে পড়তো। তার ডিসেবিলিটি পার্সেন্টেজ ছিল কত 45% না 50%, তো এখানে সে 50% লিখেছিল পার্সেন্টেজ অফ ডিসেবিলিটি, আর ভিজুয়ালি ইম্পেয়ার্ড এখানে টিক দিয়েছিল। এবার আপনার যেরকম হবে আপনি সেরকম বসিয়ে দেবেন, আর যদি কিছু নেই, কোনো ডিসেবিলিটি নেই, ম্যাক্সিমাম স্টুডেন্টেরই হয় না কোনো ডিসেবিলিটি, তাহলে এই জায়গাটা ব্ল্যাঙ্ক ছেড়ে দেবেন, কিছু করতে হবে না। ঠিক আছে, যদি কিছু না হয় তাহলে এই জায়গাটা ব্ল্যাঙ্ক ছেড়ে দেবেন, এরকম ব্ল্যাঙ্ক ছেড়ে দেবেন। ঠিক আছে, নেক্সট হচ্ছে আধার নাম্বার অফ দ্য ক্যান্ডিডেট। দেখুন, যদি ক্যান্ডিডেটের আধার নাম্বার আছে এবং আধার কার্ডে কোনো ভুলভ্রান্তি নেই, তাহলে আধার কার্ড অবশ্যই দেবেন, আধার কার্ডের নাম্বারটা দেবেন। কারণ আধার কার্ড থাক নাই থাক, ধরুন আপনি এই সময় তো বেঁচে গেলেন, এই সময় আধার কার্ড দিলেন না, ভর্তির সময় কিন্তু অবশ্যই আধার কার্ড লাগবে। ঠিক আছে, তো এই কারণে আধার কার্ড, ধরুন এই সময় যদি আধার কার্ড নেই, তার তো অপশান আমি বলে দিয়েছি, আমার আগের ভিডিওটা যদি আপনি দেখেছেন আমি বলে দিয়েছি। যদি আধার কার্ড নেই তাহলে আপনি রেসিডেন্সিয়াল সার্টিফিকেট অর্থাৎ বাসস্থানের প্রমাণপত্র দিয়ে আপনি ফর্ম ফিল আপের কাজটা চালিয়ে যেতে পারেন। ঠিক আছে, কিন্তু যদি চান্স পেয়ে যায় নবোদয় বিদ্যালয়ে, আধার কার্ড মাস্ট। কেন? কারণ এটা সেন্ট্রাল গভর্নমেন্টের স্কুল না, তো আধার কার্ড তো ম্যান্ডেটরি হবেই। তো সেই কারণে আধার কার্ড যদি নেই তাহলে করিয়ে নিন। তো এখানে হবে আধার কার্ড নাম্বার। ঠিক আছে, ধরুন মানে 12 ডিজিটের আধার কার্ড নাম্বার হয়, এখানে আধার কার্ড নাম্বারটা আপনি বসিয়ে দিলেন। যদি থাকে তাহলে দেবেন, না থাকেও মানে তাহলে অসুবিধা নেই। ঠিক আছে, কিন্তু করিয়ে নিতে হবে, আধার কার্ড নাম্বারটা করিয়ে নিতে হবে। আচ্ছা, এখানে আধার কার্ড বসিয়ে দিলেন। নেক্সট হচ্ছে অ্যাড্রেস। এখানে তো কিছু বলার নেই, অ্যাড্রেস যার যেরকম বসাবেন, যে যার যেরকম ঠিকানা, যেমন প্রথমে হচ্ছে কি দিতে হবে, যেমন ভিলেজ, গ্রাম বা শহরের নাম। ঠিক আছে, তারপর কি দিতে হবে, পোস্ট অফিস দিতে হবে, পোস্ট অফিস কোথায় দিতে হবে, থানা দেওয়ার দরকার নেই, ভিলেজ আর পোস্ট অফিস দিলেই হবে। নেক্সট হচ্ছে ডিস্ট্রিক্ট দিবেন, কোন ডিস্ট্রিক্টে বাড়ি। ঠিক আছে, তারপরে হচ্ছে পিন নাম্বারটা দিবেন। ঠিক আছে, এই কয়েকটা জিনিস দিলেই হবে। কারণ এখন নর্মালি চিঠি অতটা কোনো যুগ নেই, ফোনেই সব হয়ে যায়। তো তাও আপনি ধরুন স্কুল আপনাকে কোনো চিঠি পাঠালো, তো সেই কারণে অ্যাড্রেসটা কিন্তু ঠিকঠাক দেবেন, নাহলে আপনার বাড়িতে চিঠি আসবে না। ঠিক আছে, নেক্সট হচ্ছে মোবাইল নাম্বার। আমি জায়গাটা না লাল কালার দিয়ে হাইলাইট করে দিচ্ছি, কারণ এটা খুব ইম্পর্টেন্ট। কারণ এখন বুঝতে পারছেন ফোনের যুগ, আপনার ছেলের বা মেয়ের ফর্মে কিছু ভুলভ্রান্তি হলো, ঠিক আছে, এই মোবাইল নাম্বারের থ্রুই কল করে আপনাকে মানে আপনার সাথে স্কুল কন্ট্যাক্ট করবে। ঠিক আছে, মানে কন্ট্যাক্ট করবে যে আপনার ছেলের মুখ কিছু ভুল আছে, আসুন স্কুলে এসে দেখা করুন এবং এই ভুলভ্রান্তিটা ঠিক করে যান। বা ধরুন আপনার ছেলে বা মেয়ে নবোদয় বিদ্যালয়ে চান্স পেয়ে গেল, এই নাম্বারেই আপনাকে স্কুল থেকে ফোন করবে যে কংগ্রাচুলেশন, আপনার ছেলে বা মেয়ে নবোদয় বিদ্যালয়ে চান্স পেয়ে গেছে। ঠিক আছে, তো এই মোবাইল নাম্বারটা খুব ইম্পর্টেন্ট। মোবাইল নাম্বারটা এমন একটা নাম্বার দেবেন যেটা আপাতত 1-1.5 বছর চেঞ্জ হবে না এবং সবসময় ফোনে রিচার্জ করতে থাকবে, নাহলে কোনো দেখবেন কেউ ফোন করতে পারছে না, কেউ SMS পাঠাতে পারছে না আপনাকে, আপনার নবোদয় বিদ্যালয় সম্বন্ধে কেউ হয়তো স্কুল থেকে আপনাকে SMS পাঠাচ্ছে, আপনার কাছে SMS যাবে না, স্কুল থেকে হয়তো আপনাকে কন্ট্যাক্ট করার চেষ্টা করছে, আপনার কাছে ফোন যাবে না। সেই কারণে এখানে এমন একটা ফোন নাম্বার দেবেন যেটা ভ্যালিড থাকবে অন্তত 1-1.5 বছর এবং রিচার্জ যেন সবসময় করবেন, এমন একটা ফোন নাম্বার দেবেন। ঠিক আছে, তাহলে এখানে ফোন নাম্বার দিলেন। ঠিক আছে, আমি আমার নাম্বারটাই বসে দিচ্ছি এখানে। ঠিক আছে, তো আমি যদি আমার ক্যান্ডিডেটের ফর্ম ফিল আপ করতাম তাহলে আমি আমার নাম্বারটা বসাতাম, মানে বাবা বা মা, তারপর মানে নাম্বারটা দেবেন এখানে। ঠিক আছে, 9126903752 আমি আমার ফোন নাম্বারটা বসিয়ে দিলাম। ঠিক আছে, এবং ফোন নাম্বার বসিয়ে দিলাম, কারণ এই নাম্বারটা আমার সেই 2013-14 মানে তারও আগের, মানে অনেক মানে পুরানো, প্রায় 10 বছর হয়ে গেল ফোন সিমটা। ঠিক আছে, তো এরকম পার্মানেন্ট একটা নাম্বার দেবেন। নেক্সট হচ্ছে ইমেল। এটা নেসেসারি নয়, যদি আছে তো দিন, না হলেও কোনো অসুবিধা নেই, ইমেলটা দিতে পারেন, না দিতে পারেন। নেক্সট হচ্ছে আইডেন্টিফিকেশন মার্ক। এটা খুবই ইম্পর্টেন্ট, এটা দিতেই হবে। আইডেন্টিফিকেশন মার্ক কথার মানে হচ্ছে শরীরে কোনো চিহ্ন যেটা দেখে আপনার ছেলে বা মানে মেয়েকে চেনা যাবে। যেমন ধরুন আপনার মানে 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 এক্সাম হলে একই দেখতে দুটো ছেলে চলে এলো, তাদের মানে হয়তো কেউ ফ্রড বাজি করে এসছে, একই রকম দেখতে, একই অ্যাডমিট কার্ড সব নিয়ে চলে এসছে, বুঝবে কি করে? আইডেন্টিফিকেশন মার্ক থেকে। ঠিক আছে, আমি তো একটা এক্সাম্পল বললাম, অনেক রকমের ইউজ থাকতে পারে, তো পরীক্ষায় এটা দরকার, আইডেন্টিফিকেশন মার্ক দরকার, শরীরে কোনো একটা চিহ্ন। এবার চিহ্ন কি হতে পারে? যে কোনো চিহ্ন হতে পারে। যেমন দেখুন আমার ডান দিকে কপালের এই ডান দিকে এখানে একটা কাটা দাগ আছে, আমি ছোটবেলায় খুব বদমাস ছিলাম, তো আমার এই জন্য পরে আমার এই জায়গাটা মাথা ফেটে গেছিলো, তো সেই দাগটা এখনো আছে, স্টিচের দাগ এখনো আছে, এখানে একটা দাগ আছে। আবার দেখুন এখানে ভুরুতে একটা কাটা দাগ আছে। ঠিক আছে, এরকম যে কোনো, আমি যদি আমার ফর্ম ফিল আপ করতাম আমি কি লিখতাম? এ কাট মার্ক অন, আমার যেমন এটা ডান দিকের ভুরু। ঠিক আছে, তো ডান দিকের ভুরুতে একটা কাট মার্ক আছে, একটা কাটা দাগ আছে, তো আমি এখানে কি লিখতাম? আমি যদি আমার ফর্ম ফিল আপ করতাম আমি লিখতাম এ কাট মার্ক অন রাইট আইব্রো। ঠিক আছে, রাইট আইব্রো।
আচ্ছা, ফর্ম ফিল আপ করার সময় ধরুন একটু উপর নিচে হতেই পারে, জায়গা কুলাচ্ছে না, তো ওটা নিয়ে কোনো চাপ নেওয়ার দরকার নেই, ঠিক আছে, কিন্তু লেখাটা যেন সম্পূর্ণ থাকে, যাতে দেখে বোঝা যায় হ্যাঁ লেখা আছে এখানে। এ কাট মার্ক অন রাইট আইব্রো, ঠিক আছে, একটা আমার ডান দিকের ভ্রুতে আমার একটা কাটা দাগ আছে। এবার কারো তিল থাকতে পারে, কারো পোড়া দাগ থাকতে পারে, যেটা থাকবে, যদি তিল থাকে তাহলে এ মোল, তিলের ইংলিশ হচ্ছে মোল, তিলটাকে ইংলিশে এ মোল লিখবেন, এ মোল অন, হয়তো কারো গালের তিল আছে, এ মোল অন চিক, অন রাইট চিক অর লেফট চিক, এরকম, ঠিক আছে। আচ্ছা, যদি কারো হচ্ছে পোড়া দাগ আছে তাহলে বার্ন মার্ক, ঠিক আছে, বার্ন মানে বার্ন মার্ক মানে পুরো দাগ, মানে পোড়া দাগ, কারো যদি পোড়া দাগ থাকে তাহলে লিখবে এ বার্ন মার্ক অন হেয়ার দেয়ার, এরকম করে যেখানে আছে সেখানে লিখতে হবে, ঠিক আছে, সুন্দর করে এখানে বুঝিয়ে দিতে হবে যে কোন জায়গায় অ্যাকচুয়ালি কাটা দাগটা বা ওই দাগটা আছে, জন্মের চিহ্নটা আছে। আর এই চিহ্নটা সবার গায়েই থাকে, ঠিক আছে, কিছু না কিছু একটা চিহ্ন থাকবে, সেটা আপনাকে খুঁজে লিখতে হবে। তাহলে এখানে আইডেন্টিফিকেশন মার্ক, আমি একটা এক্সাম্পলের জন্য আমি লিখে দিলাম, আমার একটা লিখে দিলাম যে এ কাট মার্ক অন রাইট আইব্রো, ঠিক আছে, লিখে দিলাম, হয়ে গেল, আইডেন্টিফিকেশন মার্ক হয়ে গেল। নেক্সট হচ্ছে ন্যাশনালিটি, ন্যাশনালিটি অবশ্যই ইন্ডিয়ান হতে হবে, অন্য কোনো দেশের ছেলেমেয়েরা এখানে পড়তে পারবে না, ন্যাশনালিটি ইন্ডিয়ান হতে হবে। রিলিজিয়ান, আপনার যেটা রিলিজিয়ান সেটা লিখবেন, যদি হিন্দু হয় তো হিন্দুইজম লিখবেন, ঠিক আছে, যদি ইসলাম হয় তো ইসলাম লিখবেন, ঠিক আছে, যদি খ্রিস্টান হয় তো খ্রিস্টান লিখবেন, যেটা আপনার রিলিজিয়ন, ঠিক আছে, সেটা লিখবেন। আবার মানে এটা এরকম ফর্ম ফিল আপ যখন অনলাইন পোর্টালে যখন ফর্ম ফিল আপ করবেন না, তখন এখানেও অপশন দেবে, এটা তো প্রথম পেজটা, এখানে সাবমিট করার পরে নেক্সট পেজটা খোলে ওখানেও অপশন দেবে, ঠিক আছে। আচ্ছা, এই যে আমি জিনিসগুলো ফিল আপ করছি না, এই জিনিসগুলো কিন্তু ঘুরে আপনাকে আবার অনলাইনেও ফিল আপ করতে হবে, তো সেটাও আপনাকে আবার দেখিয়ে দিই। এই পেজটা আমি একবার রিফ্রেশ করে নিই, তাহলে আপনাকে দেখাতে পারবো যে আপনি সার্টিফিকেটে যেগুলো ভরছেন না, সেই জিনিসগুলো কিন্তু আপনাকে ঘুরে ফিল আপ করতে হবে অনলাইন এইগুলোর সময়। আচ্ছা, এগুলা কোথায় কোথায় কি ইয়েস কোথায় বসাতে হবে, কোথায় নো বসাতে হবে, এগুলো সব আমি হচ্ছে আমি মানে আমার একটা আগের ভিডিওতে বলেছি এবং আমি পরের ভিডিওতেও বলবো। তো এখন আমি মোটামুটি ঝাটঝাট করে করে বেরিয়ে যাচ্ছি, কারণ আপনাকে দেখাতে হবে যে আপনি সার্টিফিকেটে যেগুলো ফিল আপ করছেন সেইগুলোই ঘুরে ফিল আপ করতে হবে। কিছু কি ভরা বাকি আছে? বলো না কেন। চুজ ফাইল, আরেকবার পেজটা রিফ্রেশ করে নিই। এখানে কোথায় ইয়েস ভরছি কোথায় নো ভরছি এটা তো আমি জানি, ওই জন্য স্পিডে করছি। যদি আপনি বুঝতে পারছেন না কি করছি, তাহলে আমার নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন, সেই ভিডিওতে আমি এগুলো বলবো, ঠিক আছে। সাবমিট করলাম। এই দেখুন এই যে পেজটা, এই পেজটাও দেখুন আপনার অ্যাপ্লিকেশন ফর্মে আপনি যা যা ভরেছিলেন সেই জিনিসগুলোই আছে। দেখুন প্রথমে কি আছে দেখুন, প্রথমে আছে স্টেট, এগুলো তো প্রথমে ছিল না, আপনার যেখানে ফর্মে যেখান থেকে শুরু ছিল সেটা বুঝি। দেখুন প্রথমে হচ্ছে ক্যান্ডিডেটের নাম, তারপর হচ্ছে দেখুন স্কুলের নাম, ঠিক আছে, এখানে স্কুলের নাম, এখানে ক্যান্ডিডেটের নাম, এখানে দেখুন মোবাইল নাম্বার, খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। এবং দেখুন যেগুলো ইম্পর্টেন্ট না সেগুলোর উপর একটা লাল তারা দাগ দেওয়া আছে, দেখুন এখানে একটা তারা দাগ আছে, ঠিক আছে, লাল তারা আছে, তারা খচিত, যেগুলো তারা খচিত লেখা সেগুলো মাস্ট, মানে এগুলো ভরতেই হবে, খালি ছাড়া যাবে না। ইমেল আইডিতে দেখুন কোনো তারা খচিত কিছু দেওয়া নেই, তো এটা না ভরলেও চলবে না ভরলেও চলবে। দেখুন ডেট অফ বার্থ আছে, মাদার্স নেম আছে, গার্জিয়ানস ফাদার্স নেম আছে, অপশনাল গার্জিয়ানের নাম আছে, রিলেশন আছে, দেখুন যা যা ভরেছি। ন্যাশনালিটি অফ দ্য ক্যান্ডিডেট কোথায় এখনই দেখলাম, ন্যাশনালিটি অফ দ্য ক্যান্ডিডেট ইন্ডিয়ান, অলরেডি ভরা আছে এটা, ঠিক আছে, দেখুন ইন্ডিয়ান ভরা আছে। তারপরে আইডেন্টিফিকেশন মার্ক, সব এগুলো আবার ঘুরে ঘুরে ভরতে হবে, ঠিক আছে, যা যা এখানে ভরবো না সব এখানে ঘুরে ঘুরে ভরতে হবে। আচ্ছা আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমি বলিনি, এই যে নেম অফ দ্য গার্জিয়ান অর রিলেশনশিপ, ঠিক আছে, এইখানটা খালি রাখবেন। যদি বাবা মা এছাড়াও অন্য কোনো গার্জিয়ান আছে, যেমন ধরুন দাদু, তার নামটা মেনশন করতে যাচ্ছেন তো তার নামটা লিখে দিবেন, বা না এটা ম্যান্ডেটরি নয়, এটা ফিল আপ করতেও পারেন নাও করতে পারেন। ধরুন আপনি ফিল আপ করতে চাইছেন তো ভরে দেবেন এখানে যে ধরুন দাদুর নাম হয়তো প্রতাপ রানা, ঠিক আছে, হয়তো দাদুর নাম প্রতাপ রানা, তো আপনি এখানে লিখে দিবেন প্রতাপ রানা এবং ব্র্যাকেটে লিখে দিবেন যে ইনি হচ্ছেন গ্র্যান্ডফাদার, দাদু, ঠিক আছে। এটা অপশনাল, আপনি ভরতে পারেন নাও ভরতে পারেন, ঠিক আছে। আচ্ছা নেক্সট, তাহলে আমি কোথায় ভরছিলাম, এখানে কোথায় ছিলাম, ন্যাশনালিটিতে ছিলাম, ন্যাশনালিটি হয়ে গেছে, রিলিজিয়ান হয়ে গেছে। আচ্ছা রিলিজিয়ানের জায়গাটা আপনাকে দেখিয়ে দিই, যেই জন্য আমি খুলেছিলাম। রিলিজিয়ানটা হচ্ছে আপনার অপশন থাকবে, আপনি যেটা চাইছেন সেটা ভরে দেবেন। এই যেমন ধরুন রিলিজিয়ানে আমার কাছে কি কি অপশন আছে, হিন্দুইজম, ইসলাম, খ্রিস্টানিটি, শিখিজম, বুদ্ধিজম, জৈনিজম, জোরাস্ট্রিয়ানিজম, আদার্স,
এরপরেও যেমন ধরুন কাউ সাঁওতাল মানে সান্থালি যারা হয় তাদের হচ্ছে তারা আদার্স করে তাদের কাস্টগুলো লেখেন, ঠিক আছে, যার যেটা তিনি সেটা এখানে মানে যেমন আছে, যদি আদার কিছু হয় তার আদার করে এখানে লিখে দেবেন, রিলিজিয়নের নামটা লিখে দেবেন, ঠিক আছে, এখানে রিলিজিয়নের নামটা লিখে দেবেন। আচ্ছা, আধার নাম্বারটা আমি এখানে কেন ম্যান্ডেটরি নয়, এখানে দেখুন কোনো তারা খচিত লাল কোনো দাগ নেই, ঠিক আছে, কেন ম্যান্ডেটরি নয়, কারণ আমি ফর্ম ফিল আপের সময় আমি মানে বাইপাস করে ঢুকেছি, আমি আধার নাম্বার দিইনি, আমি হচ্ছে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দিয়ে আপলোড করেছি, তো সেই কারণে আধার নাম্বার এখন চাইনি। তো কিন্তু আপনি যদি আধার নাম্বার দিতেন তাহলে এখানে আধার নাম্বারটা অটোমেটিক ফিল আপ অলরেডি হয়ে থাকতো, এবং এই যে নাম ঠিকানা এগুলোকে না বারবার ফিল আপ করতে হতো না, এগুলো অটোমেটিক নিয়ে নিত। আচ্ছা, নেক্সট হচ্ছে মিডিয়াম অফ দ্য এক্সামিনেশন, এটা হচ্ছে ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট, ঠিক আছে, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো হচ্ছে আমি লাল কালিতে লিখছি। নেম অফ দ্য এক্সামিনেশনটা ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে এটাই সেই ভাষা যেই ভাষাতে আপনার ছেলে বা মেয়ে পরীক্ষা দেবে। যদি এই ভিডিওটা আপনি প্রথমবার দেখছেন তাহলে আপনি আমার আগের ভিডিওগুলো দেখুন, আমি বহুবার বলেছি নবোদয় বিদ্যালয় হতে পারে ইংলিশ মিডিয়াম স্কুল, কিন্তু এই যে ভর্তির পরীক্ষাটা এখানে ভাষা কোনোভাবেই বাধা নয়, যে কোনো ভাষাতেও পরীক্ষা দিতে পারে। ওয়েস্ট বেঙ্গলে 5টা ভাষাতে পরীক্ষা দেওয়া যায়। কী কী 5টা ভাষা? প্রথম হচ্ছে ইংলিশ, হিন্দি, বাংলা, নেপালি, মারাঠি। ওয়েস্ট বেঙ্গলে 5টা ভাষাতে পরীক্ষা দেওয়া যায়। এবার আপনি কোন স্টেটে বসবাস করেন, সেই স্টেটে কী কী ভাষায় পরীক্ষা দেওয়া যায় সেটা আপনি দেখে নেবেন হচ্ছে প্রসপেক্টাসে লেখা থাকবে কোন স্টেটে কী কী ভাষায় অ্যালাউড আছে। ওই জন্য বলছি বারবার প্রসপেক্টাসটা দেখুন। আচ্ছা, ধরুন আপনার ছেলে বাংলা মিডিয়ামে পরীক্ষা দিতে চায়, ঠিক আছে, বাংলা মাধ্যমে পড়াশোনা করেছে এতদিন ধরে, তো বাংলা মিডিয়ামে পরীক্ষা দেবে। কোনো বাংলা মিডিয়ামে পড়েছে, বাংলা মিডিয়ামে এতদিন সব পড়েছে, কোনো দরকার নেই পাকামি করে ইংলিশ মিডিয়াম ভরার, কারণ ইংলিশ মিডিয়ামে কোশ্চেন কিছু বুঝতেই পারবে না। যে যার নিজের মাতৃভাষায় পরীক্ষা দেবে সেটাই ভালো, ঠিক আছে, তাতে বেশি নাম্বার পাবে। তাহলে এখানে লিখে দিল বাংলা, ঠিক আছে, তাহলে বাংলা লিখে দিল, এখানে বাংলা লিখে দিল, মানে এবার যখন ফর্ম ফিল আপের সময় ওখানে বাংলা যদি সিলেক্ট করে দেয় তাহলে ফর্ম ফিল আপ মানে তাহলে ওর কোশ্চেন পেপারটা বাংলায় আসবে। দেখিয়ে দিচ্ছি আপনাকে, এখানে দেখুন মিডিয়াম অফ এক্সামিনেশন, বললাম না সেম জিনিস, আপনি এখানে যেটা ভরবেন সার্টিফিকেটে সেম জিনিসগুলো আপনাকে ঘুরে ঘুরে এখানে ভরতে হবে, অনলাইন ফর্ম ফিল আপের সময় এটাও ঘুরে ভরতে হবে। মিডিয়াম অফ এক্সামিনেশন জেনারেল কোশ্চেন পেপার উইল বি প্রোভাইডেড ইন দিস ল্যাঙ্গুয়েজ অনলি। আমি উপরেগুলো কিছু ভরে রাখিনি বলে মনে হয় দেখাচ্ছে না, ঠিক আছে, মিডিয়াম অফ এক্সামিনেশন, তাহলে এখানে দেখাতো কি কি ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, আমি মানে স্টেট সিলেক্ট করিনি ওই কারণে দেখাচ্ছে না, আমি স্টেটটা সিলেক্ট করিনি, আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করিনি এটা। আচ্ছা, এইটা আমি সাপোজ আলিপুরদুয়ার সিলেক্ট করে নিচ্ছি। ওয়েস্ট বেঙ্গল দেখুন ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিয়েছি। এবার আমি ল্যাঙ্গুয়েজে আসছি, দেখুন আমাকে ল্যাঙ্গুয়েজ দেখাবে। কটা ল্যাঙ্গুয়েজ আছে? 5টা, ইংলিশ, হিন্দি, উর্দু, নেপালি, বাঙালি, ঠিক আছে, এই 5টা ল্যাঙ্গুয়েজের মধ্যে আমি যেটা খুশি সিলেক্ট করতে পারি, যেটা সিলেক্ট করবো সেই ভাষায় আমার কোশ্চেন পেপার হবে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট এবার হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট জায়গা, এটা আমি গ্রিন গালিতে ভরছি, আরেকটা ইম্পর্টেন্ট জায়গা, সেটা কি? সেটা হচ্ছে ক্লাস 3, 4, 5 এর ডিটেলস। ক্লাস 3, 4, 5 এর ডিটেলসটা ইম্পর্টেন্ট, কারণ এর হচ্ছে লোকেশনের উপরে আপনার ছেলে রুরাল না আরবান ওটা ডিসাইড হবে। কিভাবে সেটা বলছি, আমি এক একটা করে বলি আগে। এখানে দেখুন প্রথমে কি বলেছে, নেম অফ দ্য স্কুল, ঠিক আছে, ভালো করে পড়ে নিয়ে কি লেখা আছে, নেম অফ দ্য স্কুল স্টাডিড ক্লাস 3, 4 and 5, প্লেস অ্যান্ড ভিলেজ অ্যান্ড প্লেস বলেছে। মানে এক কথা এখানে ক্লাস 3 স্কুলের নাম এবং ক্লাস 3 স্কুলের ঠিকানা, এখানে ক্লাস 4-এর নাম এবং ক্লাস 4-এর ঠিকানা, এবং এখানে ক্লাস 5-এর নাম, ক্লাস 5-এর স্কুলের ঠিকানা। এবার আপনার মনে হতে পারে স্যার এইটুকুন জায়গার মধ্যে আমি স্কুলের নামও লিখবো ঠিকানাও লিখবো, কি করে সম্ভব? দেখুন, যদি জায়গা কুলাচ্ছে না আমি বলবো খালি স্কুলের নামটা লিখলেই চলবে, অত ঠিকানা লেখার দরকার নেই, কারণ আলটিমেটলি আপনি যখন অনলাইনে ফিল আপ করবেন না, এখানেও দেখুন ক্লাস 3, 4, 5-এর ডিটেলস দিতে হবে। আমি বলেছি না যে যা যা অফলাইনে ফিল আপ করবেন সব আবার অনলাইনে ঘুরে ঘুরে ভরতে হবে, সার্টিফিকেটে যা যা ফিল আপ করবেন সব অনলাইনে ঘুরে ঘুরে ভরতে হবে। দেখুন এখানে হচ্ছে ক্লাস 3, 4, 5-এর ডিটেলস চেয়েছে, ঠিক আছে। এবার এইখানে দেখুন স্কুলের এখানে দেখুন মানে ডিস্ট্রিক্ট এবং স্কুল মানে স্টেট মানে রাজ্য এবং জেলা সেগুলো অটোমেটিক নিয়ে নিয়েছে। এবার আপনি মানে এবারে দেখুন এখানে স্কুলের নামের জায়গা দিয়েছে, এই জায়গাটা দেখুন স্কুলের নামের জায়গা দিয়েছে, তার উপরে দেখুন স্কুলের গ্রামের জায়গা দিয়েছে, স্কুলের গ্রামটা লিখুন, কোন স্কুলটা কোন ব্লকে সেটা লিখুন। দেখুন এইখানে তো অনেক জায়গা দিয়েছে, কিন্তু এই সার্টিফিকেটে বেশি জায়গা নেই। তো যদি আপনার জায়গা নেই না, তো আপনাকে অত চাপ নেওয়ার দরকার নেই, আপনি হচ্ছে মানে লিখুন, আপনি মানে শুধু স্কুলের নামটা লিখে দিলেই চলবে, ঠিক আছে। এবার যেমন ধরুন সাপোজ ধরুন আমি হচ্ছে ধরে নিচ্ছি যে ক্লাস 3, 4 একটা স্কুলে পড়তো কোনো একটা ক্যান্ডিডেট, আমার যে ক্যান্ডিডেট যার আমি এক্সাম্পল নিয়েছি, আমার এক ক্যান্ডিডেটের নাম হচ্ছে অভিষেক রানা, ঠিক আছে। তো অভিষেক রানা প্রথমে ক্লাস 3-তে এবং 4-এ একটা স্কুলে পড়তো এবং ক্লাস 5-এ অন্য একটা স্কুলে পড়তো, তাহলে সে সেইভাবে নাম লিখবে। আপনার যদি একই স্কুল হয় তাহলে আপনি একই স্কুলের নামটাই 3বার লিখবেন। এবার যেমন ধরুন আমি বলছি যে সাপোজ সরস্বতী শিশু মন্দির, ঠিক আছে, তাহলে এখানে সে লিখবে ক্লাস 3-এর নামটা সরস্বতী শিশু মন্দির, স্কুলের নামটা লিখলেই হলো, ঠিক আছে, শিশু মন্দির, সরস্বতী শিশু মন্দির। আবার এখানে লিখবে সরস্বতী শিশু মন্দির,
হয়ে গেল, স্কুলের নাম লেখা হয়ে গেল। এরপর হচ্ছে ক্লাস 5 এর নাম, ঠিক আছে। তো ক্লাস 5 এর নামে কি ভরবে, ক্লাস 5 এ এখন যেই স্কুলে পড়ছে সেই স্কুলের নামটা ভরবে। এখন বর্তমানে ক্লাস 5 এ যেই স্কুলে পড়ছে সেই স্কুলের নামটা ভরতে হবে, ঠিক আছে। ধরুন এখন ক্লাস 5 এর পড়ছে, আমি একটা এক্সাম্পল নিচ্ছি, ক্লাস 5 এর স্কুলের নাম হচ্ছে নির্মল হৃদয় আশ্রম, ঠিক আছে। তাহলে এখানে সে লিখবে নির্মল হৃদয়। এই স্কুলগুলো আমাদের মেদিনীপুর শহরে আছে, আমি সেগুলোর এক্সাম্পল নিচ্ছি, ঠিক আছে। তো আপনার যেটা স্কুল, আপনার ছেলে মেয়ে যেই ক্লাস 3, 4 মানে 5 যে স্কুলে পড়েছে সেই স্কুলের নামটা ভরবেন এখানে, ঠিক আছে। হয়ে গেল স্কুলের নাম ভরা। নেক্সট হচ্ছে স্কুলের লোকেশন, এইটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট, আমি স্টার মার্ক দিয়ে দিলাম। কেন ইম্পর্টেন্ট আমি বলছি। স্কুলের লোকেশনটা জিজ্ঞাসা করেছে, স্কুলের লোকেশনটা রুরাল না আরবান, ঠিক আছে। এবার ধরুন আমি কথায় কথা বলছি, যেমন ধরুন আমি এখানে লিখলাম রুরাল, তিনটেই লিখলাম রুরাল, যে তিনটে স্কুলই হচ্ছে মানে দুটো স্কুলই হচ্ছে রুরাল এরিয়াতে, তার আপনি রুরাল লিখবেন, ঠিক আছে। আপনি কি লিখবেন, রুরাল। রুরাল কথার মানে হচ্ছে গ্রাম। আচ্ছা, গ্রাম কাকে বলে, শহর কাকে বলে, এর মধ্যে যদি কনফিউশন আছে আমি তাহলে বলে দিই, গ্রামের মতন দেখতে মানে মাটির রাস্তা আছে বলে গ্রাম, এরকম কোনো ব্যাপার নয়, ঠিক আছে। গ্রাম মানে হচ্ছে যেটা মানে পঞ্চায়েত এলাকা, সেটা হচ্ছে গ্রাম। যে মানে পঞ্চায়েত শাসিত এলাকাগুলোকে গ্রাম বলে, মিউনিসিপ্যালিটি শাসিত এলাকাগুলোকে শহর বলে, ঠিক আছে। তো আপনি যদি পঞ্চায়েতের আন্ডারে পড়েন, আচ্ছা এখানে আপনার ব্যাপার তো নয়, এখানে স্কুলের ব্যাপারটা, তাহলে স্কুল যদি পঞ্চায়েত এলাকার আন্ডারে পড়ে তাহলে ওটা হচ্ছে গ্রাম, গ্রামের স্কুল, ওটা তাহলে রুরাল হিসাবে ট্রিট হবে। আর যদি স্কুলটা আরবান এরিয়াতে পড়ে, মানে যদি স্কুলটা যদি মিউনিসিপ্যালিটি এলাকায় পড়ে তাহলে আপনি এখানে আরবান লিখবেন, ঠিক আছে। তাহলে যদি পঞ্চায়েত এলাকায় স্কুল পড়ে তাহলে গ্রাম, রুরাল, এবং যদি শহরে মানে মিউনিসিপ্যালিটি এলাকায় যদি স্কুলটা পড়ে তাহলে হচ্ছে আরবান লিখবেন, মানে শহর ওটা, ঠিক আছে। আচ্ছা, এবার এটা কেন ইম্পর্টেন্ট, ক্লাস 3, 4, 5 কোন লোকেশনে পড়ছে তার উপরে ভিত্তি করে একটা স্টুডেন্টকে রুরাল না হলে আরবান ক্যাটাগরিতে ভাগ করা হয়, ঠিক আছে। আমি আপনাকে একটু এক্সট্রা জিনিস বলে দিই, যে নবোদয়ে মোট যে 60টা সিট, মোট 80টা সিট থাকে না, নবোদয়ে মোট কতগুলো সিট থাকে, মোট হচ্ছে 80টা সিট থাকে। 80টা সিটের মধ্যে 75% সিট রিজার্ভ করা, তাহলে 80-র 75% কত হয়, 60টা সিট রিজার্ভ করা। কাদের জন্য রিজার্ভ করা, 60টা সিট হচ্ছে রুরাল ক্যান্ডিডেট জন্য, মানে যারা গ্রামের ছাত্রছাত্রী তাদের জন্য রিজার্ভ করা। এক্সকিউজ মি। 60টা সিট হচ্ছে গ্রামের ছাত্রছাত্রীদের জন্য রিজার্ভ করা। তো গ্রামের ছাত্রছাত্রীদের জন্য অনেক বেশি সুবিধা আছে, তো সেই কারণে মানে রুরালটায় একটা মানে অ্যাডভান্টেজ থাকে, ওই কারণে বললাম এটা ইম্পর্টেন্ট। এবার ধরুন আপনার ক্লাস 3, 4, 5 মানে ধরুন আপনার বাড়ি হয়তো শহরে কিন্তু আপনার ছেলে বা মেয়ে গ্রামের স্কুলে পড়ে, তাহলে কিন্তু রুরাল হিসাবে ট্রিট হবে। আপনার বাড়ি হয়তো শহরের এলাকায় হতে পারে, আপনি হয়তো থাকেন, আপনি আপনার ছেলে মেয়ে সব থাকেন হয়তো মানে মিউনিসিপ্যালিটি এলাকায়, কিন্তু স্কুল যে স্কুলে পড়ছে সেই স্কুলটা যদি রুরাল এলাকায় হয়, সেই স্কুলটা যদি পঞ্চায়েত এলাকায় হয় তাহলে কিন্তু রুরাল ক্যান্ডিডেট হিসাবে ট্রিট হবে, ঠিক আছে। তেমনই উল্টোভাবে ধরুন আপনি থাকেন গ্রামে কিন্তু আপনার ছেলেকে পড়াচ্ছেন আপনি কোনো ইংলিশ মিডিয়াম স্কুলে বা কোনো ভালো স্কুলে শহরে পড়াচ্ছেন, ঠিক আছে, তাহলে কিন্তু এটা আরবান হিসাবে ট্রিট হবে, ঠিক আছে। আপনার বাড়ির সাথে কোনো যায় আসে না, স্কুলটা কোন লোকেশনে, স্কুলটা গ্রামে না শহরে, তার উপরে একটা ক্যান্ডিডেটের রুরাল না আরবান ক্যাটাগরি সেটা ডিসাইড হবে। বুঝতেই পারছেন এখানে ক্লাস 3, 5 মানে আপনার যেখানে অ্যাড্রেস ছিল, যেখানে বাবা মায়ের অ্যাড্রেসের ব্যাপারটা ছিল, এখানে কি কোথাও জিজ্ঞাসা করেছে যে রুরাল না আরবান, জিজ্ঞাসা করেনি, কিন্তু স্কুলেরটাই জিজ্ঞাসা করেছে রুরাল না আরবান। কেন, কারণ স্কুলের উপরেই ডিপেন্ড করবে যে ক্যান্ডিডেটটা রুরাল হবে না আরবান হবে। এবার ধরুন প্রথম দুটো বছর মানে ক্লাস 3, 4 হয়তো শহরে মানে গ্রামে পড়েছে, যে ক্লাস 5টা হয়তো আরবানে ভর্তি হয়েছে, তাহলে কিন্তু আরবান ক্যান্ডিডেট হিসাবে সিলেক্ট হবে। মানে 2 বছর গ্রামে পড়েছে আর 1টা বছর শহরে পড়েছে বলে রুরাল ধরাবে এরকম কিছু নয়। এখানে ফর্ম ফিল আপের সময় প্রসপেক্টাসে লেখাই ছিল, ওই জন্য বারবার বলছি প্রসপেক্টাসটা পড়ুন। প্রসপেক্টাসে বলাই আছে যে 3 বছর মানে ক্লাস 3, 4, 5 এর 3টে বছরের মধ্যে একটা দিনও যদি শহরের স্কুলে পড়েছে তাহলে ওকে আরবান ক্যান্ডিডেট হিসেবে ট্রিট করা হবে। দেখুন আপনাকে দেখাচ্ছি ফর্ম ফিল আপের সময় এই যে লোকেশনগুলো আছে না, আপনি ধরুন এখানে ধরে নিলে, আপনি ধরুন লোকেশনে এখানে সিলেক্ট করলেন, আমি ব্লকগুলো আগে সিলেক্ট করে নিচ্ছে না কেন, স্কুলের নাম ভরা হয়নি বলে নাকি, আচ্ছা এটা মানে অনেকক্ষণ খোলা হয়ে রয়ে গেছে তো তাই মানে এটা মানে ও সরি এটার জন্য হয়নি। দেখুন আমি ধরুন রুরাল, এটা লিখলাম রুরাল, এটাও নিলাম রুরাল, তাহলে এখানেও নিলাম রুরাল, তাহলে কোনো অসুবিধা নেই। কিন্তু আমি যদি আরবান ভরে দিই, এখানে দেখুন কি দেখাচ্ছে, ইউ আর এন আরবান ক্যান্ডিডেট, ঠিক আছে, ইউ আর এন আরবান ক্যান্ডিডেট, দেখুন দেখাচ্ছে এখানে ইউ আর এন আরবান ক্যান্ডিডেট। তো এই হচ্ছে ব্যাপার, মানে একটা বছরও যদি মানে আমি আবার এটাকে অল্টারনেট করে দেখাচ্ছি। ধরুন আমি হচ্ছে বললাম যে প্রথমে আরবানে পড়েছিল, বাকি সব জায়গায় রুরালে পড়েছিল, সেম 1 বছরও যদি কোথাও পড়ে নিয়েছে আরবানে, তাহলে ওটাকে ওই ক্যান্ডিডেটকে আরবান ক্যান্ডিডেট হিসাবে ট্রিট করা হবে। এবার কেন এরকম নিয়ম, এটা কেন নিয়ম সে তো স্কুলই জানে, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার
যে তিনটেই যদি রুরাল হয় তখনই দেখুন মানে তখন কিছু দেখাচ্ছে না এখানে, তখন এখানে কিছু দেখাচ্ছে না। কিন্তু যদি একটাই যদি আমি ফট করে আরবান করে দিই তাহলে এখানে আরবান দেখাবে। এবার যদি আমি সবকটা আরবান করি কোনো ব্যাপার না, একবার আরবান হোক বা 3বার আরবান হোক একই ব্যাপার, ঠিক আছে। মোটামুটি একবার আরবান হলে এখানে আরবান দেখাবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই স্কুলের ব্যাপারটা হয়ে গেল, মানে লোকেশনের ব্যাপারটা হয়ে গেল। নেক্সট হচ্ছে মান্থ অ্যান্ড ইয়ার অফ জয়নিং, ঠিক আছে। মান্থ অ্যান্ড ইয়ার অফ জয়নিং মানে কোন মাস এবং কোন সালে মানে মানে ক্লাস 3-4 জয়েন করেছে এবং ক্লাস 3-4 মানে 5 পাস আউট করেছে। আমি প্রথমে জয়নিংটা দেখাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, জয়নিং হিসাবে যদি ধরি তাহলে ধরুন এটা 2023, তো 23, 22, 21 হিসাব মতো এটাই হওয়া উচিত, ঠিক আছে। যদি ওয়েস্ট বেঙ্গল বোর্ডে আপনার ছেলে মেয়ে পড়াশোনা করছে তাহলে আপনার এটা হওয়া উচিত যে জানুয়ারি 2021-এ আপনার ছেলে বা মেয়ে ক্লাস 3-তে জয়েন করেছিল এবং ডিসেম্বরে পাস আউট করেছে, 2021-এর ডিসেম্বরে পাস আউট করেছে, ঠিক আছে, যদি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট বোর্ডের স্কুলে পড়ে। সেম এটাও হবে জানুয়ারি 2022, মানে ক্লাস 4-এ 2022-এর জানুয়ারি মাসে ভর্তি হয়েছিল এবং ডিসেম্বরে 2022-এ পাস আউট করে গেছে, ক্লাস 4 পাস করে গেছে, ঠিক আছে। সেম ক্লাস 5-এও কি হবে, জানুয়ারি 2023, ঠিক আছে, জানুয়ারি 2023, মানে এই 2023-এর জানুয়ারি মাসে ক্লাস 5-এ ভর্তি হয়েছে। এবার এখানে কি লিখবেন, এখানে তো এখনো পাস করেনি, আপনি যখন ফর্মটা ফিল আপ করছেন এখনো তো ক্লাস মানে ফিল আপ করেন, মানে এখন যদি আপনি ফর্মটা ফিল আপ করছেন তাহলে আপনার ছেলে বা মেয়ে তো এখনো ক্লাস 5 পাস আউট করেনি। এখানে কি লিখবেন, কিছু লেখার দরকার নেই, ব্ল্যাঙ্ক ছেড়ে দেবেন, বা এখানে লিখে দিতে পারেন স্টাডিং, যে পড়ছে, কিছু লেখার দরকার নেই, বা এমনি খালিও মানে খালিও ছাড়তে পারেন বা এমনি লিখে দিতে পারেন স্টাডিং। আচ্ছা আচ্ছা স্যার, যদি আমার ছেলে মেয়ে ইংলিশ মিডিয়াম হয় তাহলে কি হবে, তাহলে যেরকম শিক্ষাবর্ষটা যেরকম সেরকমটা আপনি বসাবেন, ঠিক আছে। যেই শিক্ষাবর্ষে যেই ক্লাসে পড়ছিল সেটা বসাবেন। যেমন ধরুন এটা ছাড়া আর কি অপশন হতে পারে, যেমন ধরুন আপনার ছেলে বা মেয়ে হয়তো কোনো ইংলিশ মিডিয়াম, মানে ইংলিশ মিডিয়াম স্কুল বলতে কোনো সিবিএসসি বোর্ডের স্কুলে পড়েছে বা আইসিএসসি বোর্ডের স্কুলে পড়েছে, ওদের এপ্রিল টু মার্চ সেশন হয়, তাহলে ওরা কি বসাবে এখানে, ওরা এখানে বসাবে এপ্রিল 2020 থেকে মার্চ, সরি 2021 থেকে এপ্রিল 2021 থেকে মার্চ 2022। আচ্ছা, এখানে কি বসাবে, এপ্রিল 2022 থেকে মার্চ 2023। আর এখানে কি বসাবে, এপ্রিল 2023 থেকে এখানে বসাবে স্টাডিং, এখনো পড়ছে, ঠিক আছে। তাহলে আশা করি বোঝাতে পেরেছি। এই মান্থ অ্যান্ড ইয়ার অফ জয়নিং কি বসাতে হবে, মানে কোন মাস এবং কোন বছরে, মানে শিক্ষাবর্ষটা, আলটিমেটলি শিক্ষাবর্ষটা, সেশনটা বসাতে হবে। সেশনটা ক্লাস 3 সেশন কি ছিল, ক্লাস 4-এর সেশন কি ছিল, ক্লাস 5-এর সেশন কি আছে, এটা বসাতে হবে, সিম্পল। আচ্ছা, নেক্সট হচ্ছে ক্লাস 3, 4, 5-এর হচ্ছে ব্লক বসাতে হবে। ক্লাস 3 কোন ব্লকে পড়তো, ক্লাস 4 কোন ব্লকে পড়তো, ক্লাস 5 কোন ব্লকে পড়তো। আপনার বাড়ির ব্লক নয় কিন্তু, স্কুলটা কোন ব্লকে। আপনি যদি জানেন না স্কুলটা কোন ব্লকে, তাহলে স্কুলের অফিসে গিয়ে জিজ্ঞাসা করবেন, স্কুলের অফিসের কর্মচারীরা বলে দিবে যে স্কুলটা কোন ব্লকে, ঠিক আছে। তো ধরুন সাপোজ মানে একটা কথার কথা বলছি, এই যে 3টে স্কুল লিখেছি না, 3টে স্কুলই আমাদের মেদিনীপুর শহরে, তাহলে আমি মেদিনীপুর শহরে যদি কোনো বাবা মা যদি ফর্মটা ফিল আপ করতেন, উনি তাহলে কি বসাতেন, উনি বসাতেন মেদিনীপুর সদর, আমাদের ব্লকের নাম হচ্ছে মেদিনীপুর সদর, তাহলে উনি এটা বসাতেন মেদিনীপুর সদর। এরকম করে এখানে বসাতেন মেদিনীপুর সদর, এখানে বসাতেন মেদিনীপুর সদর, ঠিক আছে, এভাবে বসাতেন। আচ্ছা, নেক্সট হচ্ছে ডিস্ট্রিক্ট। ক্লাস 3, 4, 5-এর ডিস্ট্রিক্ট কোনটা। আচ্ছা, আমি আগেও বলেছি, এখনো বলছি, ক্লাস 3 মানে ক্লাস 5-এর ডিস্ট্রিক্ট এবং আপনার বাসস্থান সেম হতে হবে, নাহলে নবোদয় বিদ্যালয় পরীক্ষায় বসতে পারবে না। ওটা আপনাকে দেখিয়ে দেবো, মানে যখন ফর্ম ফিল আপ করবেন না, যদি আপনি আপনার বাসস্থান এবং স্কুলের ডিস্ট্রিক্ট যদি আলাদা হয়ে যায় তাহলে ফর্ম ফিল আপই হবে না, ঠিক আছে। আচ্ছা, ডিস্ট্রিক্ট, তাহলে ধরুন আমার ডিস্ট্রিক্ট পশ্চিম মেদিনীপুর, তাহলে আমি এখানে লিখতাম পশ্চিম মেদিনীপুর। আপনার যেটা ডিস্ট্রিক্ট, স্কুলের যেটা ডিস্ট্রিক্ট সেটা লিখবেন, আপনার নয়, মানে স্কুলের যেটা ডিস্ট্রিক্ট, অবশ্যই তো সেমই হতে হবে। তাহলে স্কুলের ডিস্ট্রিক্টটা এখানে আরেকবার লিখবেন, এখানে আরেকবার লিখবেন, ঠিক আছে। নেক্সট হচ্ছে নেম অফ দ্য স্টেট। এবার আপনি যদি ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হন তাহলে এখানে ওয়েস্ট বেঙ্গল লিখবেন, 3বার লিখবেন ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল লিখবেন। যদি অন্য কোনো যদি আসাম হন তো আসাম লিখবেন, যেটা আপনার স্টেট সেটা আপনি লিখবেন, ঠিক আছে, হয়ে গেল। তাহলে এই ডিটেলসটা ফিল আপ করা হয়ে গেল। এই ডিটেলসটাও কিন্তু আপনাকে অনলাইন যখন আপনি ফিল আপ করবেন না, তখন আপনাকে এই ডিটেলসগুলো আবার ঘুরে ফিল আপ করতে হবে। দেখুন এখানে কি কি চেয়েছে, দেখুন এখানে কি কি চেয়েছে। দেখুন প্রথমে হচ্ছে নেম অফ দ্য স্টেট, ঠিক আছে, মানে স্কুলটা কোন স্টেটে। ক্লাস 3, 4, 5-এর দেখুন বিবরণ চেয়েছে, कक्षा 3 का विवरण, कक्षा 4 का विवरण, कक्षा 5 का विवरण, ক্লাস 4, 5-এর মানে ক্লাস 3, 4, 5-এর ডিটেলস চাইছে। আচ্ছা, এখানে ক্লাস 3 স্টেট বসালেন, ক্লাস 4-এর স্টেট, ক্লাস 5-এর স্টেট বসালেন, ঠিক আছে, এখানে স্টেটগুলো চাইছে। তারপর নেক্সট হচ্ছে জেলা,
ক্লাস 3 কোন জেলাতে পড়তো, ক্লাস 5 কোন জেলাতে পড়তো, ক্লাস 4 কোন জেলাতে পড়তো, ক্লাস 5 কোন জেলাতে পড়তো। দেখুন আপনার ক্লাস 3 জেলা অন্য জেলা হতেই পারে, ঠিক আছে, ওখানে কিন্তু কোনো অসুবিধা নেই, কিন্তু ক্লাস 5 এর বলছে জেলা অন্য কিছু হওয়া যাবে না। দেখুন আমি এখানে চেঞ্জ করে দেবো, কোনো অসুবিধা হবে না, কোনো অসুবিধা নেই, ঠিক আছে, কিন্তু এখানে জেলা চেঞ্জ করাই যাবে না, কারণ ক্লাস 3 মানে মানে আপনার বাড়ির জেলা মানে আপনার বাসস্থানের জেলা এবং আপনার স্কুলের জেলা সেম হতে হবে, ঠিক আছে। আচ্ছা এখানে ব্লক বসাতে হবে। আমি অনেকক্ষণ হয়তো এই মানে পোর্টালে রয়ে গেছি বলে হয়তো এই পেজটা ভালো করে রেসপন্ড করছে না, ঠিক আছে, আমি আরেকবার রিফ্রেশ করতে গেলে আর অনেক সময় লেগে যাবে, তো আমি রিফ্রেশ করছি না। এখানে এখানে আপনি ক্লিক করলে আপনাকে এখানে ব্লক দেখাতো, ঠিক আছে, এখানে আপনি ক্লিক করলে আপনাকে এখানে ব্লক দেখাতো, তো আপনার স্কুলটা কোন ব্লকে আপনি এটা বসিয়ে দিলেন, ক্লাস 3, 4, 5 এর ব্লক বসিয়ে দিলেন। নেক্সট হচ্ছে নেম অফ দ্য ভিলেজ, ঠিক আছে, তো ক্লাস 3 স্কুলটা কোন ভিলেজে কোন গ্রামে ওটা লিখে দিলেন, ক্লাস 4 এর স্কুলটা কোন ভিলেজে সেটা লিখে দিলেন, ক্লাস 5 এর কোন স্কুলের ভিলেজটা কোন এটা লিখে দিলেন। এগুলো টাইপ করতে হবে, ঠিক আছে, এখানে কিন্তু এগুলো টাইপ করতে হবে, এখানে গ্রামের নামটা টাইপ করতে হবে। ধরুন ক্লাস 5 এর ভিলেজের নাম হচ্ছে মিদনাপুর, তো আপনি মিদনাপুর লিখে দিলেন এইভাবে, এগুলো আপনাকে লিখে দিতে হবে। আচ্ছা নেক্সট হচ্ছে স্কুলের নাম, ঠিক আছে, স্কুলের নামটা আবার লিখতে হবে, স্কুলের নাম ক্লাস 3 স্কুলের নাম, এখানে ক্লাস 3 স্কুলের নাম লিখলেন, এখানে ক্লাস 4 এর স্কুলের নাম লিখলেন, এখানে ক্লাস 5 এর স্কুলের নাম লিখলেন, ঠিক আছে, অনলাইন ফিল আপ করার সময়। তারপর দেখুন স্কুলটা রেকগনাইজড কিনা, ঠিক আছে। আচ্ছা রেকগনাইজড কিনা এটার উপরে আমি বলে দিয়েছি, আবার বলে দিচ্ছি, রেকগনাইজড কথার মানে কিন্তু সরকারি স্কুল হতে হবে তার কোনো মানে নেই, আপনার ছেলে মেয়ে বেসরকারি স্কুলেও পড়তে পারে। অনেকে এখানে ঘাবড়ে যায় যে রেকগনাইজড মানে হয়তো সরকারি স্কুলের কথা বলছে না, রেকগনাইজড কথার মানে হচ্ছে স্বীকৃতিপ্রাপ্য কিনা, ঠিক আছে, সরকার দ্বারা স্বীকৃতিপ্রাপ্য কিনা। সরকার দ্বারা স্বীকৃতিপ্রাপ্য মানে কি, স্কুলের রেজিস্ট্রেশন নাম্বার থাকবে, স্কুলের ডাইস নাম্বার থাকবে, ঠিক আছে, সে সরকারি স্কুল হোক বেসরকারি স্কুল হোক, প্রতিটা স্কুলের একটা অ্যাফিলিয়েশন নাম্বার থাকে, রেজিস্ট্রেশন নাম্বার থাকে, ডাইস নাম্বার থাকে, এইগুলো যদি থাকে তাহলে স্কুলটা স্বীকৃতিপ্রাপ্য। এবার স্কুলে যদি ডাইস নাম্বার নেই, রেজিস্ট্রেশন নাম্বার নেই, তাহলে সেটা স্বীকৃতিপ্রাপ্য স্কুল নয়। যেমন ধরুন অনেকে কি করে, অনেকে কিন্ডারগার্টেন স্কুলগুলোতে পড়ে, সেই হয় না যে বাড়িতেই স্কুল খুলে নিয়েছে, বাড়ির যে বধূ আছে, বাড়ির যে মহিলা ছিলেন হাউস ওয়াইফ ছিলেন, উনি একটা স্কুল খুলে নিয়েছেন, গ্রামের কিছু বাচ্চা পড়তে আসে, তো সেইটাকে স্কুল বললে চলবে না, ঠিক আছে, তার কোনো রেজিস্ট্রেশন নেই, তো স্বীকৃতিপ্রাপ্য হতে হবে। এখানে প্রাইভেট আপনার ছেলে প্রাইভেট স্কুলে পড়ছে না সরকারি স্কুলে পড়ছে, এটা এখানে গল্পটা সেটা নয়, স্কুলটা স্বীকৃতিপ্রাপ্য কিনা, স্কুলটা রেজিস্টার্ড কিনা, ঠিক আছে। তো এটা আপনার রেকগনাইজ থাকাই উচিত, যদি আপনি রেকগনাইজ না থাকে না তাহলে আপনার ছেলে ফর্মটা ফিল আপই করতে পারবে না। দেখুন আমি নন রেকগনাইজ করছি, দেখাবে এখানে, দেখুন কি দেখাচ্ছে, নন রেকগনাইজ স্কুলস ক্যান্ডিডেট আর নট এলিজিবল, দেখুন দেখাচ্ছে না, নট রেকগনাইজ স্কুল ক্যান্ডিডেট ইজ নট এলিজিবল। যদি রেকগনাইজ না থাকে আপনি যদি বসিয়ে দিয়েছেন তাহলে তো ফর্মই ফিল আপ হবে না, ঠিক আছে। নেক্সট স্কুলের লোকেশন, একটু আগে বললাম স্কুলের লোকেশন, এটা হচ্ছে স্কুলের লোকেশন, স্কুলের লোকেশনটা রুরাল না আরবান সেটা আপনাকে ভরতে হবে। নেক্সট তারপরে হচ্ছে ইয়ার অ্যান্ড মান্থ অফ জয়নিং, ইয়ার অ্যান্ড মান্থ অফ পাসিং, ক্লাস 3, 4, 5 এর স্কুলের শিক্ষাবর্ষগুলো জানতে চেয়েছে, ক্লাস 3টা কোন সেশনে পড়তো, ক্লাস 4টা কোন সেশনে পড়তো, ক্লাস 5টা কোন সেশনে পড়তো। এটা একটা বাই ডিফল্ট নিয়ে রেখেছে, আপনি আপনার নিজের মতো চেঞ্জ করে নেবেন। এটা এপ্রিল টু মার্চ, এটা কিসের জন্য নিয়েছে, ইংলিশ মিডিয়াম স্কুল সিবিএসসি আইসিএসসি বোর্ডের স্কুলগুলোর জন্য বাই ডিফল্ট একটা ভ্যালু নিয়ে রেখেছে, আপনি আপনার মতো এখানে চেঞ্জ করে নেবেন। আপনি যদি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের স্কুলে পড়ছে তাহলে জানুয়ারি টু ডিসেম্বর, তাহলে এখানে আপনি ক্লিক করে জানুয়ারি সিলেক্ট করে নিলেন, এখানে ক্লিক করে ডিসেম্বর সিলেক্ট করে নিলেন, তারপর এখানে ক্লিক করে এটাকে 2021 তো আছে, এটাকে 2022 থেকে 2021 করে নেবেন, এইভাবে এটা আপনাকে করে নিতে হবে, ঠিক আছে। তাহলে এই করে আলটিমেটলি কি দাঁড়ালো, এই যে আপনি সার্টিফিকেটে যেটা ভরছেন সেটাই ঘুরে আপনাকে এখানে অনলাইন পোর্টালে সাবমিট করতে হবে, ঠিক আছে। এইটাই হচ্ছে প্রসেস, এটাই হলো ফর্ম ফিল আপের প্রসেস। আচ্ছা এখানে দেখুন সব ইয়েস নো করা আছে, এগুলো আপনি আগেই ভরে দিয়েছিলেন, যে প্রথম পেজে আপনি ভরে দিয়েছিলেন, যেগুলো নো করেছিলেন, যেগুলো ইয়েস করেছেন এগুলো এখানে দেখাচ্ছে, ঠিক আছে। এগুলো কোন জায়গাটা বুঝতে পেরেছেন তো, এই পেজটা আসার আগে যেখানে ইয়েস নো করছিলাম না, তো সেই ইয়েস নো গুলো এখানে অলরেডি সেভ হয়ে রয়েছে, ঠিক আছে। আচ্ছা এইগুলো হওয়ার পরে আচ্ছা এবার এই সার্টিফিকেটে ফিরে আসি, দেখুন এবার লাস্ট পর্যায়ে চলে এসেছি, সার্টিফিকেটটা পুরোপুরি ফিল আপ করে নিয়েছেন, এবার আপনাকে কি করতে হবে, সার্টিফিকেটটা পুরোপুরি ফিল আপ করা হয়ে গেছে, এবার আপনাকে কি করতে হবে, এবার আপনাকে এখানে ক্যান্ডিডেটকে দিয়ে সাইন করাতে হবে, এখানে কি করাতে হবে, ক্যান্ডিডেটকে দিয়ে সাইন করাতে হবে। কিভাবে সাইন করবে, রানিং হ্যান্ডে যেমন করে নিজের নাম লিখে সেভাবে নাম লিখবে, এমন নয় সে শর্টকাটে ব্যাংক এরকম ফিল্ম স্টাররা সেলিব্রিটিরা যেমন সাইন করে এরকম না, নিজের নামটাই পুরো লিখতে হবে। যেমন ধরুন আমার ক্যান্ডিডেটের নাম হচ্ছে অভিষেক রানা, তাই না, আমার ক্যান্ডিডেটের নাম অভিষেক রানা, তাহলে অভিষেক রানা এখানে তার পুরো নামটা লিখে সাইন করবে। তো আমি এখানে তার সাইনটা দেখাচ্ছি, আমি এখানে তার সাইনটা দেখাচ্ছি, ঠিক আছে। আচ্ছা সাইনটা করবে ব্লু পেনেই করবে, ঠিক আছে, ব্লু বা ব্ল্যাক বল পেনে, পুরো ফর্মটা আমি রঙিন কালারে করেছি বলে আপনি রঙিন কালারে করবেন না, ব্লু বা ব্ল্যাক বল পয়েন্ট পেনে ফর্মটা ফিল আপ করবেন, ঠিক আছে। তাহলে
এখানে সাইন করবে অভিষেক রানা এইভাবে, অভিষেক রানা, যেমন তার সাইন সে তেমন তার সাইন করবে। আচ্ছা সাইন কিন্তু বাচ্চাদেরকে বলবেন একটু ঠিকঠাক করে সাইন করতে, পরীক্ষার হলের জন্য এই সাইনটাই করে, যখন আমাদের বিদ্যালয়ে পরীক্ষা দিতে হবে না হলে এই সাইনটাই করে, না দেখা যাবে সার্টিফিকেট একরকম সাইন করেছে হলে গিয়ে আলাদা রকম সাইন করছে, সাইন ম্যাচ করবে না তখন ভাববে অন্য কেউ পরীক্ষা দিতে এসছে, মানে সঙ্গে সঙ্গে হল থেকে বের করে দেবে। তো সাইনটা একটু মানে বাচ্চারা তো আমাদের দেখুন অভিভাবকরা মানে বড়রা সাইন তো সেমই থাকে, কিন্তু বাচ্চাদের সাইনও চেঞ্জ হতে থাকে, ওদের ওদের মন তো অস্থির না, কোনো কিছুতে স্থির নয়, সবই চেঞ্জ হতে থাকে। তো সেই কারণে বলবেন যে এই সাইনটাই যেন করে, যেই সাইনটা ফর্মে ফিল আপ করার সময় সাইন করছে সেইটাই যেন পরীক্ষার হলে করে। নেক্সট হচ্ছে এখানে মানে সিগনেচার অফ দ্য প্যারেন্ট। প্যারেন্ট মানে বাবা বা মা, দুজনকে একসাথে করতে হবে না, বাবা বা মায়ের মধ্যে যে কোনো একজন সাইন করলেই হবে। আমার ক্যান্ডিডেটের বাবার নাম কি ছিল, আমার ক্যান্ডিডেটের বাবার নাম ছিল সীতারাম রানা, তাহলে সীতারাম রানা বাবু এখানে সাইন করবেন এইভাবে, সীতারাম রানা। আচ্ছা দেখুন এবার ধরুন অনেক বাবা মায়েরা এমন আছেন যারা হচ্ছে ভালো করে ইংলিশে সাইন করতে পারেন না, ঠিক আছে, তারা কি করবেন, কোনো চিন্তা নেই, আপনি যেই ভাষায় সাইন করেন, বাংলাতে যদি সাইন করেন বাংলাতেও সাইন করতে পারেন, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ধরুন মানে এইরকম করে ইংলিশে সাইন করলেন, এবার ধরুন আপনি বাংলায় সাইন করতে চাইছেন তো আপনি বাংলাতেও সাইন করতে পারেন, ঠিক আছে, আপনি যেই ভাষায় মানে স্বাচ্ছন্দ্য বোধ করেন সাইন করতে, সীতারাম রানা এইভাবে সাইন করে দেবেন, ঠিক আছে। মা যদি সাইন করতে চায় মাও সাইন করতে পারে, ঠিক আছে। মায়ের নাম কি ছিল, মায়ের নাম হচ্ছে প্রতিমা রানা। সাপোজ মা ভালো করে ইংলিশ লিখতে পারেন না, হতেই পারে, আগেকার দিনে তো শিক্ষা ব্যবস্থা তো ভালো ছিল না, সবাই শিক্ষিত ছিল না, তো ধরুন বাংলার এই সাইনটাই করে খুব কষ্টে, তো কষ্ট সেই যেইভাবে সাইন করে বাংলায় তো সেই সাইনটাই করবে, তাহলে মায়ের নাম কি ছিল প্রতিমা রানা, তাহলে মা এইভাবে সাইন করবেন, প্রতিমা রানা, ঠিক আছে, সাইন করবেন। হয়ে গেল, টোটাল সব ফিল আপ করা হয়ে গেল। এবার পুরো ফর্মটাকে নিয়ে যেতে হবে হেডমাস্টার মশাইয়ের কাছে, ঠিক আছে। কোন স্কুলে হেডমাস্টার, ক্লাস 3 ক্লাস 4-এর না, ক্লাস 5-এ যেই স্কুলে পড়ছে, ঠিক আছে, ক্লাস 5-এ যেই স্কুলে পড়ছে, যে ক্লাস 5-এ যেই স্কুলে পড়ছে সেই স্কুলের হেডমাস্টারের কাছে নিয়ে যেতে হবে, যে হেডমাস্টার মশাইকে বলতে হবে যে স্যার এটা সাইন করে দিন, আমি আমার ছেলে বা মেয়েকে নবোদয় বিদ্যালয় পরীক্ষায় বসাতে যাই, ঠিক আছে। তো অফিস রুমে জমা দিয়ে দিলেন বা হেডমাস্টারের কাছে গেলেন, হেডমাস্টার মশাই এখানে উনি সাইন করে দেবেন এবং একটা স্কুলের সিলমোহর বসিয়ে দেবেন, ঠিক আছে, একটা স্কুলের সিলমোহর বসিয়ে দিবেন, তাহলে ফাইনালি আপনার এই সার্টিফিকেটটা কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। হেডমাস্টার সাইন করলেই তবে এটা আপনি আপলোড করতে পারবেন, হেডমাস্টারকে সাইন না করিয়ে এটা আপলোড করবেন না, ফর্মটা রিজেক্ট হয়ে যাবে, ঠিক আছে। এটা হেডমাস্টারকে সাইন করিয়ে তবে পরে আপনি অনলাইনে আপলোড করবেন, ঠিক আছে, মাস্ট হেডমাস্টারকে সাইন করিয়ে, তারপরে তাহলে কি হলো, গোটা ফর্মটা কমপ্লিট হয়ে গেল। আচ্ছা আমি বলেছিলাম সবার শেষে মানে ছবি চিটাতে, তো হেডমাস্টার মশাইকে সাইন করতে যাওয়ার আগে এখানে একটা ছবি চিটিয়ে নেবেন, ঠিক আছে, ছবি চিটিয়ে নিলেন, মানে আপনার ছেলে বা মেয়ের যে পরীক্ষা দিচ্ছে তার এখানে একটা ছবি চিটিয়ে নেবেন, ঠিক আছে, এখানে একটা ছবি চিটিয়ে দেবেন, হয়ে গেল ছবি, এখানে একটা ছবি চিঠি দিলেন, ছবি চিটিয়ে নিয়ে গিয়ে এবার হেডমাস্টার মশাইকে গিয়ে এখানে সাইন করাবেন, ঠিক আছে, সাইন করালেন, তাহলে আপনার এই সার্টিফিকেটটা পুরো রেডি, এটা আপনার পুরো রেডি টু ইউজ। এবার আপনি এটাকে আপলোড করবেন, ঠিক আছে। এবার সার্টিফিকেট কেমন করে আপলোড করবেন সেটা তো আমি দেখিয়েছি আমার আগের ভিডিওতে, পুরো প্রসেসটাই দেখিয়েছিলাম যে কিভাবে কি করতে হবে, ঠিক আছে। তো এই হয়ে গেল আপনার সার্টিফিকেট, ঠিক আছে। এই সার্টিফিকেট কোথায় আপলোড করতে হবে, দেখুন এই যে আপনি যখন ফর্ম ফিল আপ করছেন, এই যে পেজের সবাই যখন নিচে আসবেন না, তখন দেখুন আপনাকে 4টা জিনিস আপলোড করার অপশন দিয়েছে, দেখুন 4টা জিনিস আপলোড করার অপশন দিয়েছে। কি কি 4টা জিনিস, প্রথম হচ্ছে আপলোড ক্যান্ডিডেটস ফটোগ্রাফ, ক্যান্ডিডেটের ফটো, ক্যান্ডিডেট সিগনেচার, বাবা বা মায়ের সিগনেচার, তারপর হচ্ছে আপলোড দ্য স্টাডি সার্টিফিকেট ভেরিফাইড বাই দ্য হেডমাস্টার। মানে কি হলো, যে এই যে সার্টিফিকেটটাতে যা যা লেখা ছিল ওইটাই তো আপনি ফিল আপ করলেন, এখানে এতক্ষণ ধরে ফিল আপ করলেন, এবার এই সার্টিফিকেটটাকেও আপনাকে আপলোড করতে হবে, এখানে এইভাবে আপলোড করতে হবে, চুজ ফাইল বলে অপশন থাকবে, এখানে চুজ ফাইল করবেন, দিয়ে আপনাকে আপলোড করতে হবে এইভাবে। দেখুন এই যে ধরুন আমার একটা সার্টিফিকেট অলরেডি ইয়ে করা আছে, আমি আপলোড করবো এখানে, এই দেখুন চলে এসছে, ঠিক আছে, এরকম করে চলে আসবে, এখানে দেখতে পাচ্ছেন, এখানে দেখুন আমি মানে প্যারেন্টের সিগনেচার নেবো, প্যারেন্টের সিগনেচার চলে আসবে, দেখুন প্যারেন্টের সিগনেচার, দেখুন কোনো শর্টকাট সাইন নয় কিন্তু, হ্যাঁ একদম ফুল সাইন করতে হবে। আচ্ছা তারপরে হচ্ছে এখানে ক্যান্ডিডেট সিগনেচার, এখানে ধরুন ক্যান্ডিডেটের ছবি, ঠিক আছে, এইভাবে আপলোড করে এবার পুরো ফর্মটা আপনার পুরো রেডি হয়ে গেল, এই অনলাইন জিনিসটা রেডি হয়ে গেল, দিয়ে আপনি সেভ অ্যান্ড প্রিভিউ করবেন, তবে আপনাকে নেক্সট পেজে নিয়ে যাবে, ওখানে আপনাকে একটা প্রিভিউ দেখাবে যে দেখে নিন সব ঠিকঠাক আছে তো, এটাই ভরেছেন তো, কিছু চেঞ্জ করতে হবে না তো, কিছু চেঞ্জ করা থাকলে এখন করে নিন, পরে কিন্তু আর চেঞ্জ করতে পারবেন না। দিয়ে ওই প্রিভিউটা যদি আপনি যদি ইয়েস করে দেন যে হ্যাঁ সব ঠিক আছে, দিলে আপনার রেজিস্ট্রেশন ফর্ম তৈরি হয়ে যাবে, আপনাকে ওটা ডাউনলোড করে নিতে হবে, মানে কি ওটা রিসিট,
আপনার রিসিভ কপি যে আপনি ফর্মটা ফিল আপ করেছেন, ঠিক আছে। আচ্ছা, এই অনলাইনটা মানে এই ওয়েবসাইটে মানে এখানে কীভাবে ফিল আপ করতে হবে সেটাও আমি আপনাকে একটা নেক্সট ভিডিওতে দেখাবো, কারণ এই ভিডিওটা অলরেডি অনেক লম্বা হয়ে গেছে। আর এই ভিডিওটা আমার টার্গেট ছিল এই সার্টিফিকেটটা কেমন করে ফিল আপ করতে হয় এবং কী কী মাথায় রেখে ফিল আপ করতে হয় সেটা বোঝানো। তো আশা করি আমি সেটা বোঝাতে পেরেছি। এইটা রেডি হয়ে গেলে তারপরে এই প্রসেসটা মানে এই পেজটা কেমন করে ফিল আপ করতে হবে সেটা আমি অন্য ভিডিওতে কথা বলবো, ঠিক আছে। তো আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। আচ্ছা, এই সার্টিফিকেটটা যদি আপনার লাগে যে স্যার আপনি তো এত বড় ভিডিওটা সব বুঝালেন, এবার পুরো ভিডিওটা তো দেখে আবার ফর্ম ফিল আপ করতে বসা সম্ভব নয়, একটা যদি কপি পেতাম ভালো হতো, বুঝে নিতাম তাহলে যে কোথায় কি ভরতে হবে। তাহলে এই কপিটা যদি আপনার লাগে, এই যে আমি যে ভরেছি একটা স্যাম্পল কপি, এটা একটা স্যাম্পল কপি ভাবতে পারেন, ঠিক আছে, এটা একটা স্যাম্পল কপি আমি ভরেছি। তো এই কপিটা যদি আপনার লাগে যে স্যার আপনি যেটা ভরেছিলেন না ওটা আমাকে পাঠান, আমি ওটা দেখে দেখে ফিল আপ করবো, তাহলে আমাকে বারবার আপনার ভিডিওটা দেখতে হবে না। আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন, আমি আপনাকে কপি পাঠিয়ে দেবো, ঠিক আছে। আমি পুরো পাঠিয়ে দেবো, আপনি দেখে দেখে সুন্দর করে ফিল আপ করে নেবেন, ঠিক আছে। আচ্ছা, লাস্ট বাট নট দ্য লিস্ট আপনাকে দেখিয়ে দিই, আগের বছর আমার একটা ক্যান্ডিডেট যে এরকমই একটা সার্টিফিকেটকে পুরো ফিল আপ করে হেডমাস্টারকে সাইন করে নিয়ে এসেছিল, তার একটা আপনাকে কপি দেখাচ্ছি। দেখুন, এখন আপনি স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 2013-তে মানে 2023-এ আমার কাছে একজন স্টুডেন্ট ফর্ম ফিল আপ করেছিল, তার সার্টিফিকেটটার কপি এটা, ঠিক আছে। দেখুন তার সার্টিফিকেটটার কপি দেখুন কেমন করে সে ফিল আপ করেছিল, এটাও আপনি একটা স্যাম্পল ভাবতে পারেন, ঠিক আছে। দেখুন ভালো করে দেখুন, প্রথমে কি মানে এখানে আমি যা যা বলেছিলাম সেইগুলোই সে ফিল আপ করেছিল, ঠিক আছে। এটা দেখুন 2000 এখানে কি লেখা আছে, এখানে 2023 লেখা আছে, তাই না, 31শে জানুয়ারি 2023, এটা 2023-এর ফর্ম ফিল আপ। এখানে দেখুন স্টুডেন্টের নাম, তারপরে স্কুলের নাম, স্টুডেন্টের নাম, বাবার নাম, মায়ের নাম, যা যা আমি বলেছি সেগুলোই সে ফিল আপ করেছে, ঠিক আছে। এই দেখুন এখানে ক্লাস 3, 4, 5-এর স্কুলের ডিটেলস ভরেছে, এগুলো ভরে নিয়ে গিয়ে এখানে স্টুডেন্ট সাইন করেছে, এখানে প্যারেন্ট সাইন করেছে, তারপরে নেক্সট হচ্ছে এখানে সবার নিচে হেডমাস্টার সাইন করেছেন, ঠিক আছে। তাহলে এরকম একটা কপি আপনাকে রেডি করতে হবে, ঠিক আছে। এবং এই কপিটা দেখুন স্ক্যান করে রেখেছি আমি, এটাকে আমি আপলোড করেছিলাম, ঠিক আছে। তো এরকম একটা কপি আপনাকে আপলোড করতে হবে, ঠিক আছে। তো সেই বলার মানে আবার সেই একই কথা বলার, যদি আপনার এরকম একটা কপি দরকার যে স্যার আমাকে এরকম একটা কপি রেডি করে দিন, তো আমি এটা দেখে দেখে ফিল আপ করবো, কারণ বারবার ভিডিও দেখে তো ফিল আপ করা সম্ভব নয়, তাহলে আপনি আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন, আমি আপনাকে কপি পাঠিয়ে দেবো, ঠিক আছে। তাহলে এটাই ছিল এই ভিডিওর কন্টেন্ট। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা লাইক করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এবং যদি এরকম আরও কেউ ভুগছে যে এই সার্টিফিকেটটা কেমন করে ফিল আপ করতে হবে সে বুঝতে পারছে না, আপনার মতো যদি অন্য কেউ ভুগছে বুঝতে পারছে না এই সার্টিফিকেটটা কেমন করে ফিল আপ করতে হবে, তাহলে তাকে এই ভিডিওটা শেয়ার করুন যাতে সেও বুঝতে পারে কোথায় কি ভরতে হবে, ঠিক আছে। তো এই ছিল ব্যাপার। যদি আমার ভিডিও আপনার ভালো লেগে থাকে তাহলে কমেন্ট সেকশানে জানাবেন। এছাড়াও আপনার যদি কোনো কোয়ারি থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাবেন, যতটা সম্ভব আমি আপনার কোয়ারি সলভ করার চেষ্টা করব। আর তারপরেও যদি আপনার কিছু মানে আমার সাথে ডাইরেক্ট কন্ট্যাক্ট করার ইচ্ছা থাকে, ডাইরেক্ট ফোন করে জিজ্ঞাসা করার ইচ্ছা থাকে, স্যার এটা বুঝতে পারছি না ওটা বুঝতে পারছি না, আমাকে ফোনও করতে পারেন, ঠিক আছে। চলুন দেখা হবে পরের ভিডিওতে, ভালো থাকুন আপনারা, সুস্থ থাকুন।